সর্বশেষ একটি বক্তব্য আমি দেখাই, এটি না দেখালেই নয়। দেখবেন তাদের দ্বিচারিতার নমুনা। দেখুন কি বলছে, কত বড় বাটপার এই ইসলামিক সন্ত্রাসীরা তা বুঝতে পারবেন তার এই কথা শুনলে। এখানে যে বসে আছেন এই ব্যক্তিটি, ইনি হচ্ছেন ক্যান্টিন পরিচালক, এবং এখানে বসে আছে ছাত্র, এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে গরু ছাগল গাধা গর্দব বেরোচ্ছে বাংলাদেশের, তার প্রমাণ পাবেন এখান থেকে। দেখেন, 15 দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে, কোনো নো এক্সকিউজ, কোনো কথা শোনা হবে না। মোহাম্মদ আজিজুল হক, নবনির্বাচিত ভিপি, সূর্য সেশন হল, সংসদ। সে থ্রেট করছে একজন ক্যান্টিন পরিচালককে, যে কিনা তার বাবার বয়সী, তাকে তুমি করে বলছে। কত বড় বেয়াদব! এই বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেপেলে, ইনফ্যাক্ট আমি যে কলেজে পড়েছি আমি দেখেছি এই প্রত্যেকটা হচ্ছে বেয়াদবের মানে সর্বোচ্চ। মানে তার বয়স কত, তার কি, সে একটা কলেজে পড়ে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার ভাবের চোটে তার কাছে রিক্সাওয়ালা থেকে শুরু করে অন্য যে কোনো পেশাদার মানুষকে সে তারা তুমি করে বলে, তুই করে বলে। সে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশের কোনো একটা পাবলিক কলেজে পড়ে, সে এক বিশাল হরিদাস পাল হয়ে গেছে। সে কয়দিন পরে সে কর্ম করতে হবে, এবং এখন থেকে তুমি তোমার শুরু করে দিয়েছে। এবং 42 বছর ধরে থাকার খেসারত তোমাদের দিতে হবে। তোমরা মানে 42 বছর ধরে সম্ভবত ক্যান্টিন পরিচালনা করেন, তাকে এই থ্রেটটা করছে এই শিবিরের গুন্ডা, রাজাকারের বাচ্চা। তার অপরাধ কি শুনেন? একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে, একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। তার বক্তব্য হচ্ছে একজন ক্যান্টিন কর্মচারী, ক্যান্টিনের সম্ভবত তিনি বাবুর্চি বা কেউ একজন, তিনি হাফ প্যান্ট পরে কাজ করতেছে, এইটা তার অভিযোগ। এই কারণে সে তাকে তুমি করে শাসাচ্ছে, 15 দিনের মধ্যে তাকে চলে যেতে হবে। অথচ তাদের বাপ ইউনুচ্চার যে হাফ প্যান্ট পরে বসে আছে, রাজাকারের বাচ্চা, তুই তারে কি বলবি? এই ইউনুচ্চারে এখন কি বলবি? তুই ইউনুচ্চার তলে, ইউনুচ্চারের দেশের প্রধান বানায় বসে রয়েছিস তুই ক্যান্টিনে, একজন কর্মচারী, একজন শ্রমজীবী মানুষ, সেখানে হাফ প্যান্ট পরেছে। হাফ প্যান্ট পরলে তোর সমস্যাটা কোথায়? তুই ইউনুচ্চারে যেয়ে বল রাজাকারের বাচ্চা রাজাকার। আমি দুঃখিত আশফাকুর রহমান, বাংলাদেশে এই জঞ্জাল নিয়ে অনেকক্ষণ দেখাতে হলো, আমাদের বড় একটা সংখ্যায় মানুষ দেখছেন। আপনার কাছে আমি যেতে চাই, এই যে ইউনাইটেড দ্য কিংডমের পাল্টা র্যালি, এখানে সেন্ট্রাল লন্ডন জনসমুদ্র, এখানে বলা হচ্ছে এই ব্যক্তি, এদেরকে বলা হচ্ছে ফার রাইট আন্দোলনকারী। এরা কি ফার রাইট? আমি অনেকগুলো ইংরেজি পত্রিকা দেখেছি একই অবস্থা। ক্ল্যাশ হয়েছে, সেখানে মোর দেন 150,000 পিপল এখানে গ্যাদার করেছে, এরকমটা বলছে ফ্রান্স 24। এবং এখানেও বলা হচ্ছে যে এন্টি ইমিগ্রেশন প্রটেস্ট এখানে হয়েছে। এখানে মোর দেন 100,000 উল্লেখ করা আছে। 100, আচ্ছা। এইখানে বলা হচ্ছে ক্রাউডের কথা, এবং একটা জায়গায় দেখলাম যে এই যে এলন মাস্কের ইয়েও দেখানো হয়েছে, এবং এখানে ইসলামকেও জুড়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এটি স্পষ্ট করা হচ্ছে এন্টি ইসলাম এবং এন্টি ইমিগ্রেন্ট, হ্যাঁ, অভিবাসী আমরা যেটাকে বুঝি। তো আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আসলে এখানে কি ঘটেছে? আপনি তো এই বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন এবং আপনি ব্রিটেনে অবস্থান করছেন। থ্যাংক ইউ আসাদ ভাই। প্রথমত হলো, এখানে যে ঘটনাটা ঘটতেছে এটা শুধুমাত্র, আপনি তো এই মুহূর্তে আপনিও একটা দেশে আছেন, আপনি দেখতেছেন, এটা শুধুমাত্র, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? একটু পরিষ্কার। এইটা শুধুমাত্র কিন্তু ব্রিটেনের সমস্যাটা না, আপনি সেম প্যাটার্নটা আপনি ফ্রান্সে খেয়াল করবেন, সেম প্যাটার্ন থ্রু আউট দ্য ইউরোপ খেয়াল করবেন। আপনি যদি আটলান্টিকের ওয়েবসাইট দেখেন, আই এম টকিং অ্যাবাউট ইউএস অ্যান্ড কানাডা, আপনি দেখবেন যে এই ভয়েসটা, এই যে তারা ফার রাইট, তারা আলট্রা রাইট, তারা এক্সট্রিমিস্ট, কি সেই ট্যাগিং এ পড়ে যায়। মানে ফার রাইট তো আর ভাই মানে আজকে নতুন কিছু না, ফার রাইট কনসেপ্ট তো যুগ যুগ ধরেই ছিল, কিন্তু যুগ যুগ ধরে আমরা এন্টি ইসলামিস্ট এত বড় স্কেলে আমরা কতটুকু শুনেছি? আর আপনি যদি এখন অস্ট্রেলিয়াতে যান, অস্ট্রেলিয়াতেও নিউজিল্যান্ডেও এই জিনিসটা বাড়তেছে, এই গ্রুপটা, এই মানে এটাকে যদি ফার রাইটও বলেন তাহলে বলতে হবে ফার রাইট গ্রুপে মেম্বার বেড়ে যাচ্ছে, সোজা বাংলায় এটাকে একদম যদি আমি খুবই অবজেক্টিভলি বলি। এখন আমরা একটা জিনিস জানি যে ওয়েস্টার্ন মিডিয়া, তাদের কিছু গাইডলাইন আছে, তারা চাইলেই যে কোনো কিছুকে মানে আমরা বাঙালিরা যেভাবে জিনিসটাকে দেখি বা বুঝি সেই ভাষায় প্রকাশ করে না। ওদের কিছু ডিপ্লোম্যাটিক মিডিয়া টার্ম আছে যেখানে তারা অনেক কিছুকে ফিল্টার করে প্রকাশ করে। আপনি আমাকে বলেন, এটা নিয়ে অনেকেই আমি দেখছি, এটা সবাই বলতেছে এটা ইমিগ্রেন্ট, এটা তো মুসলিমদের সাথে কিছু না। হ্যাঁ, এটা শুধুমাত্র ইমিগ্রেন্ট যদি হইতো তাহলে এই প্রোটেস্টে স্লোগান ছিল আল্লাহ আল্লাহ, হু ইজ আল্লাহ, ফাক আল্লাহ। এখন এটা নিশ্চয়ই অন্য কোনো ধর্মের লোকজনের জন্য
না লিটারেলি এই জিনিসটা আমার ওয়ালে আছে, আমার ফেসবুক ওয়ালে এই প্রোটেস্টের ভিডিও আমি নিজেই শেয়ার করেছি, যেখানে ওরা এই কথাটা বলতেছে। এখন এই কথা বললে তো মানে বাংলাদেশ হলে তো এতক্ষণে মনে করেন ওদের গর্দান পড়ে যেত, এখন হয়তো ইউকে বলে ওদের গর্দান টর্দান এখনো সেফ টেফ আছে। বাট মূলত প্রবলেমটা কোথায়, কেন এই জিনিসটা হচ্ছে, সেটা হলো আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মাইগ্রেশন হিস্ট্রি দেখি, প্রচুর পরিমাণ মাইগ্রেশন মুসলিম বেল্টের কান্ট্রিগুলো থেকে হয়েছে। এটাতে আমরা আফগানিস্তানের কথা যদি করি, এটাতে যদি এটা আমরা কিন্তু এটা জানি, এটা খুব ভালো করে জানি কিভাবে, যে ইসলাম শান্তির ধর্ম। তো এখন তারা যদি জিজ্ঞেস করা হয় তো তুই শান্তির ধর্ম, তুমি তোমার দেশে নাই কেন, বলে আমার দেশে শান্তি নাই। না আমি আসতেছি ওই জায়গাটাতেই। এবং এইটার সাথে যেসব দেশে মনে করেন অ্যাক্টিভ ওয়ার নাই, সেসব দেশ থেকেও প্রচুর মাইগ্রেন্ট গেছে। যেমন আমি যদি কান্ট্রি লাইক পাকিস্তানে তো কোনো এখন অ্যাক্টিভ যুদ্ধ নাই, পাকিস্তান, বাংলাদেশ এরা আছে। এবং প্রবলেমটা কোথায় হয়েছে, এবার আসি একটু ডিটেইলে আপনাদেরকে বলি। তো মুসলিম, আচ্ছা ডিটেইলে যদি যাবেন, আপনি যেটা ক্লেম করেছিলেন যে আল্লাহ আল্লাহ ফাক আল্লাহ বা হু আল্লাহ, বা আল্লাহ তো হুই আর কি, আল্লাহ হু, তো এই যে আল্লাহ হু ইজ আল্লাহ, এটা যে বলেছে আমরা একটু শুনে নিই। হ্যাঁ প্লিজ। আচ্ছা এটা বলছে, আমরা যেরকম আল্লাহ বলি, ওরা তো আল্লাহ বলে না, আল্লাহ আল্লাহ হু দা ফাক ইজ আল্লাহ, এইটাই তো, তাই না? হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই। এখন জি মানে এখন তাহলে আপনি বিস্তারিত হাটু মুমিনের মতো যদি কেউ বলে অত পুরো আল্লাহ বলে নাই, তাহলে তার সাথে আর আলোচনা করারই কিছু নেই। এখানে কি বলছে আমরা বুঝছি। আমি মানুষ চিনি, কিছু মানুষ এসব যুক্তি করে, ওরা আল্লাহ বলে নাই হইছে, তাহলে তার সাথে আসলে কথা বলা মানে আসল প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করি। প্রবলেমটা হলো আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, আমরা যে জিনিসটা দেখি সাধারণত একটা কমিউনিটি যখন নিজেকে সবসময় ভিকটিম ভাবে, সে যদি ভিকটিম নাও হয়, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অনেক আগে হয়তো মুসলিমরা কিছু ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, এটা মুসলিমরা বলে হয় নাই, একটা সময় রেসিজমের শিকার ছিল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এটা ব্ল্যাক কমিউনিটি থেকে আসুক, ব্রাউন থেকে আসুক, এটা এই কারণে তারা করে কি একটা সেটেলড এরিয়াতে নিজেরা সেটেল হয়, নিজেদের কমিউনিটি বিল্ড আপ করে। তো ওই যুগটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু মেইন ইন্টিগ্রেশন হয়ে গেছে, রেসিজম ওইভাবে নাই, সবাই আসছে, স্টেট সেকুলার হয়ে গেছে, সবার ফ্রিডম চলে আসছে। এই যে লিবার্টি, এই লিবার্টিটার সুযোগ নিয়ে, যেটা ইসলাম ধর্মের একটা প্রবলেম ইসলামিজমের, যে যখন ইসলামে একটা কনসেপ্ট আছে, একটাকে বলা হয় দারুল ইসলাম, একটাকে বলা হয় দারুল হার্ব। আপনিও হয়তো জিনিসটা জানেন। দারুল ইসলাম মানে হলো এটা ইসলামিক কান্ট্রি যেখানে শরিয়া ল আছে, আর যেখানে ইসলামিক শরিয়া কান্ট্রি না সেটাকে দারুল হার্ব বলে। এবং দারুল হার্ব মানে হলো নন ইসলামিক না, দারুল হার্ব মানে হলো লিটারেলি মানে যে ল্যান্ড অফ অ্যাডভ অফ ওয়ার, মানে হলো ওটা হলো যুদ্ধক্ষেত্র আমার জন্য। মানে ওটাকে আমি কিন্তু নন ইসলামিক বলে টলে ছাড়ি নাই, ওটা হলো একটা যুদ্ধক্ষেত্র। তো এটা কিন্তু একটা এস্টাবলিশড ইসলামিক স্ট্র্যাটেজি, এবং এটা কোরআন সুন্নাহর ব্যাকগ্রাউন্ড আছে, যে একটা মানুষ যখন দারুল হার্বে থাকবে, সে প্রথমে ওইখানকার সিস্টেমটার অ্যাডভান্টেজ নিবে, নিয়ে সিস্টেমের ভিতরে ঢুকে দেন সিস্টেমটাকে দখল করবে। এবং এই পদ্ধতিতেই তারা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে আগাইছে। কিভাবে আগাইছে, তারা তাদের যে প্র্যাকটিস গুলা, যেমন ওরা অনেক জায়গায় পলিগামি চালু করার চেষ্টা করছে, অথবা বাইরের কান্ট্রিগুলোতে অনেকগুলা বিয়ে করে চলে গেছে, আর্লি ম্যারেজটাকে ওরা মানে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে সেক অফ রিলিজিয়ন দিয়ে। তারপর ওরা বিভিন্ন দেশগুলোতে তাদের রিলিজিয়াস প্র্যাকটিসে ফ্রিডম অফ রিলিজিয়নের দোহাই দিয়ে তারা তাদের প্যারালাল কোর্ট তৈরি করছে। আপনি বিশ্বাস করবেন ইউকেতে তারা শরিয়া কোর্ট তৈরি করতেছে। তো একটা সময়ে গিয়ে আপনার ইসলামের যে প্রবলেমটা, ইসলাম তো ওপেন কোন আইডিওলজি না, ইটস আ ভেরি কনজারভেটিভ আইডিওলজি, এবং ইট হ্যাজ বিকাম এ কাল্ট, যেখানে আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। এখান থেকে আপনি মেম্বার হিসেবে, লাস্ট ডিসকাশনও বললাম, বের হয়ে গেলে আপনাকে মেরে ফেলা হবে, এগুলো তো একদম অথেন্টিক রুলিং। তো এইটার কারণে যেটা হয়েছে, ওরা একটা কনফাইন্ড কন্ট্রাডিক্টরি আইডিওলজিকে মানে ইমপ্লিমেন্ট করা শুরু করছে, যেটা আসলে লিবারেল ডেমোক্রেটিক যে ভ্যালুস। আপনি দেখেন বাংলাদেশে আপনি বলেন এগুলো পশ্চিমা ষড়যন্ত্র, আপনি এখন পশ্চিমার দেশে গিয়ে তো পশ্চিমাকে বলবেন না এটা তোর ষড়যন্ত্র, কিন্তু আপনি তো ওর দেশে বসে আছেন। সুতরাং ওর দেশে তো আপনাকে ডেমোক্রেটিক ভ্যালুসকে রেসপেক্ট করতে হবে, সেকুলার ভ্যালুসকে রেসপেক্ট করতে হবে, বিকজ ইউ আর এক্সিস্টিং ফর দ্যাট। তো এবং আপনি যদি ব্রিটিশদের ক্ষেত্রে দেখেন, ব্রিটিশে আমাদের এই বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন লোকজন ওখানে মনে করেন ইমাম হইছে, মসজিদের মধ্যে শুক্রবারের খুতবায় বলতেছে বউরে পিটা দেওয়া জায়েজ আছে, বউ যদি কথা না শুনে বউরে দিবা পিটা। তারপর মনে করেন পাকিস্তানের সার্টেন, মানে পাকিস্তানের কেন বলতেছি কারণ ইটস এভিডেন্ট, এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে, বিশাল মুসলিম একটা গ্রুপ গ্রুমিং গ্যাং এর সাথে জড়ায় গেল। গ্রুমিং গ্যাং কি জিনিস, গ্রুমিং গ্যাং এই জিনিসগুলো বোঝা দরকার, কারণ
আমরা যখন বলি যে এগুলো মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ঢালাও করে, তখন আসলে আমরা অনেক বড় বড় জঘন্য অপরাধকে সাপোর্ট করে ফেলতেছি না জেনে। গ্রুমিং গ্যাং কি, ওরা এখানকার এদের মধ্যে একটা বিশাল কমিউনিটি তৈরি হয়েছে, এরা নিজেদেরকে দায়ী বলে। দায়ী মানে হলো এরা ইসলামের দাওয়াত দেয়, এবং এই দায়ী কমিউনিটি, আপনি এখানে মোহাম্মদ হিজাব এরকম নামে অনেক লোক আছে, আমি নামগুলো ডিটেলে যাচ্ছি না। এই দায়ীরা ক্যাম্পেইনিং চালু করছে যে তোমার কাজ হলো বিভিন্ন ধরনের শ্বেতাঙ্গ, এখানকার দেখেন মানুষজন তো অনেক ডেমোক্রেটিক লিবারেল, যারা স্কুল কলেজে ইয়াং মেয়েরা বাচ্চা কাচ্চারা থাকে, তারা হলো জিনিসপত্র লাইফকে এক্সপ্লোর করে, নিউ আইডিওলজিতে নিজেদেরকে পারপাসফুলি এক্সপোজ করে ওরা। আপনি তাদের সাথে লাইফ নিয়ে ফিলোসফি নিয়ে গল্প করতে পারবেন, হাই স্কুলের ছেলে পেলে মাইনর। এরা করে কি, টার্গেট করে এই ধরনের একটা কমিউনিটিতে এই ধরনের মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে প্রথমে ফ্রেন্ডশিপ করে। বুঝছেন, ইটস সাচ এ নটোরিয়াস এন্ড মানে ড্রাকোনিয়ান আইডিওলজি। এটা তাদের সাথে ফ্রেন্ডশিপ করে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে বলে একটা ভালো দিক দেখাবো বলে এদেরকে নিয়ে তারা ইসলামের পথে আনার নামে তাদেরকে নিয়ে যায়। তারপর তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, চাইল্ড ম্যারেজ এগুলাতে ইনভলভ করে। আমরা অনেক বাংলাদেশিকে দেখেছি ব্রিটেনে গিয়ে নারীদেরকে জাপটে ধরেছে, তারপরে তারা ধরে পুলিশে দিচ্ছে, এরকম অসংখ্য ভিডিও। আমি শিওর যে আমাদের দর্শকরা অনেকেই এই ঘটনাগুলো দেখেছেন, এবং তাদের এই যে দায়ী কার্যক্রম, এটা তো বাংলাদেশের মানুষ এদের না চিনলে কে চেনে? খেলতে নাই, উঠতে নাই, বসতে নাই, তবলিগের কয়েকটা এসে পাগল ছাগল এসে ধরবে আপনার আল্লাহর পথে। তো অনেক তো অনেক পরে বের হয় তো খুব ডিফিকাল্ট হয়ে যায় এলাকায় চলাফেরা। হ্যাঁ, প্রয়োজনে গাঞ্জা করতে যায় বলবে যে ভাই একটা গাঞ্জা বেশি টান দেন, তাও আল্লাহর পথে আসেন, এইবারই শেষ, আর যাই না, কালকে আসেন। এই ফাতরামিগুলো এরা করে এবং তারা বিশ্বাস করে এইভাবে কনভার্ট করে জান্নাতে যাবে। জি। তো তারপর এখন ওরা যেটা শুরু করছে, ওরা আগে ওদের কনফাইন্ড কমিউনিটি শুরু করছে, কিছু কিছু মনে করেন খুবই ভাইব্রেন্ট এরিয়া ছিল ইউকেতে। যেমন আপনি যদি হোয়াইট চ্যাপেলের কথা বলি, লুটন একটা সিটি আছে ইউকেতে, হুইচ ইজ ইন এ নর্দার্ন প্লেস অফ লন্ডন। এবং লুটনে আমাদের সাউথ এশিয়ান একটা কমিউনিটি, এক সময় ওখানে ভক্সল গাড়ির ফ্যাক্টরি ছিল, তো ওইটার কারণে কাজ করতে প্রচুর কমিউনিটির লোকজন গেছে। মানে এই ভাইব্রেন্ট কমিউনিটিতে মনে করেন আপনি এখন রাস্তায় যদি নামেন, আপনার কাছে মনে হবে যে একটা মানে ওই যে অ্যাসাসিন ক্রিডের একটা শহরে নামছি, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, মানে দ্য ম্যান ইজ ইন ব্ল্যাক অর দ্য লেডি ইজ ইন হোয়াইট। মানে এটা নিয়ে মিম আছে ইউকেতে, যে ওই এখানে গার্বেজ বিন গুলো আপনি তো দেখছেন, ব্ল্যাক কালারের গার্বেজ বিন হয় না, একটা মহিলা তার ঘরের 3টা গার্বেজ বিন নিয়ে বাসার সামনে বাইরেছে, একটা লোক এসে দূর থেকে বসে বলতেছে ইউ এন্ড ইউর কিডস আর লুকিং গুড, কারণ এই ব্ল্যাক গার্বেজ বিন আর মহিলাকে দেখতে একই রকম লাগতেছে, পুরোটাই ব্ল্যাক। আই এম সরি, আই নো দিস আর রেসিস্ট ওয়ে অফ ডিলিং থিংস, বাট কেন? এবার আসি কারণ, এতক্ষণ আমি কনটেক্সটটা বললাম, কারণ হলো এখানে আমার একই সম্পূরক প্রশ্ন। এই যে আপনি বললেন খুব সুন্দরভাবে যে এত কিছু রেখে তাকে কেন বিন মনে করছে তার সন্তানদের, কারণ এই সিনারি তো তারা তৈরি করছে পৃথিবীতে এত ধর্ম থাকতে, সে তো দুটো বিন নিয়ে যাবে। রাইট। এখন মানে উগ্রপন্থী মানে এই যে একদম ডানপন্থী যে মুসলিমগুলো আছে, তারা তো তাদের বাচ্চাদের বিন বানায় রাখে, তারা তো তাদের বাচ্চাদেরকে এইভাবেই ছোট ছোট বাচ্চাদেরকে নিকাব পরায় রাখে, হিজাব পরায় রাখে। তো সেই লোক তো ভুল না। পৃথিবীতে 4000 ধর্মের মধ্যে ইসলাম রে কেন এই যে লাখ লাখ মানুষ প্রতিবাদ করলো, ইসলাম কেন সাবজেক্ট, মানে ম্যাটার অফ, মানে ওই যে কি বলে সাবজেক্ট ম্যাটার কেন এইটাই? হ্যাঁ, এত ধর্ম থাকতে কেন ইসলাম? তারা কি, তাদের কেন কাম নাই তারা ইসলাম নিয়ে? ইসলামিক কান্ট্রি তো ইসলাম ম্যাটার, নন ইসলামিক কান্ট্রি তো ইসলাম ম্যাটার, তাই না? এটাতেই আসছে। কারণটা হলো আমাদের এথিজম নিয়ে যখন করি, কিছু গর্দ পয়সা বলে, সাহস থাকলে যে ইহুদি নিয়ে বলেন, তো খ্রিস্টান নিয়ে বলেন। এই বেকুবগুলো জানে না যে খ্রিস্টান, ইহুদি, হিন্দু এদের নিয়ে সারাদিন বললেও এদের চেতবেদ কিচ্ছু নাই, তাকাবে না আপনার দিকে। তো যাদের চেতবেদ, যারা গুন্ডাই না, সন্ত্রাসী না, তাদের দিয়ে বললে লাভ কি? মজা পাই না তো, সন্ত্রাসীদের খেললে মজা লাগে না। বিশ্বের একমাত্র হিন্দু দেশ তো ইন্ডিয়া, তথাকথিত, যদিও ইন্ডিয়া ইজ এ সিকুলার স্টেট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, বাট হিন্দু অধ্যুষিত দেশ। সেই দেশের মতো মানে হিন্দু এরকম দেশে যদি ও মাই গড 2 মতো মুভি বের হইতে পারে এবং সেটা সিনেমা হলে রিলিজ পায়, পিকের মতো মুভি বের হইতে পারে, সুতরাং ইসলামের চ্যাপ্টার গুলো ক্লোজ করে দেওয়া হয়েছে বিতর্কের কারণে। আপনি দেখবেন এই সিনেমা নিয়ে রিলিজের আগে ইসলামিক যে ভাবধারায় যে আঘাতগুলো করছে সেগুলো তারা ডিলিট করছে, কিন্তু হিন্দুদের ভাবধারায় আঘাতগুলো ডিলিট করে নাই। এটাই আমি বলতে, ইন্ডিয়াতে হিন্দু মেজরিটি কে ভয় পায় না, মুসলিম মাইনরিটিকে ভয় পায়। আপনি ফিলোমেনা কাঙ্কের একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, ও মানে ডিয়ান মর্গান, ওর ওখানে হলো মানে ওর নাম কাঙ্ক থাকে, ও কাঙ্ক অন লাইফ, কাঙ্ক অন আর্থ, কাঙ্ক অন রিলিজিয়ন। তো ও না সব ধর্ম নিয়ে কথা বলে, ও একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার, ও বিবিসি 4-এ ডকুমেন্টারি করে। ও ইসলাম নিয়েই কথা বলতে পারে নাই, মানে সব জায়গায় দেখবেন ইস্যুটা ইসলামে গিয়ে থাকে। যাই হোক, এখন আসি কেন হচ্ছে, আমি একটু এই ডিটেলটা।
প্রবলেমটা হলো আপনি যখন একটা ওপেন লিবারেল ডেমোক্রেটিক সেটআপে আসছেন, সেই জায়গায় এসে আপনি আপনার আইডিওলজিটাকে, আপনি যতদিন পর্যন্ত মাইনরিটি ততদিন পর্যন্ত আপনি ভিকটিম প্লে করে আপনি মানে সব জায়গায় সেকুলারিজম, ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে এই লিবারেল ভ্যালুস গুলাকে বেস করে, মানে চয়েস অফ ড্রেস, নিকাব আমার রাইট, হিজাব আমার রাইট, এগুলো বলে আপনি এগুলা স্টাবলিশ করেন। যেই মোমেন্টে আপনার পুরো দেশ ওই একটা এরিয়াতে আপনি মেজরিটি হয়ে যান, আপনি শুরু করেন জিনিসটাকে ইম্পোজ করা শুরু করেন। কারণটাও বলি, কারণ এই আসল কারণগুলোকে অবজেক্টিভলি ডিল করতে না পারলে, আমি অনেক মুসলমানকে চিনি যারা নিজেরা সারাটা জীবন ডায়লামা দিয়ে কাটায় দেয় যে না আমার ইসলাম তো খারাপ না। ভাই জিনিসটা খারাপ ভালো না, আপনি কন্ট্রাডিকশনটা বুঝে তারপর বলেন, নাহলে আপনি নিজেও হিপোক্রেসিতে আছেন, নিজের সাথে আপনি ডিলিউশনাল হচ্ছেন। প্রবলেমটা হলো ইসলামিক কনসেপ্টটাই এরকম যে আপনার কোনো জায়গায় গিয়ে যদি আপনি মাইনরিটি হন, আপনি সেটাকে আপনার ধরতে হবে দারুল হার্ব, এবং সেখানে গিয়ে আপনি প্রথমে মানে ভিতরে 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 নেটওয়ার্ক করবেন। এটাই ইসলামিক, এবং এটা ইসলামিক ভাবে লিগেল, বৈধ। যদিও বলা অনেকে বলে এটাকে কিন্তু টেকনিক্যালি এটাও কিন্তু মুনাফেকি। কিন্তু আপনি প্রথমে গিয়ে এটা করবেন, যেটা এইবার আপনি বুঝে যাবেন কেন শিবির এরকম করে। আমি একদম থিওরিটিক্যালি জিনিসটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, এটাকে এই ফর্মুলায় আপনি সবার বিহেভিয়ার এক্সপ্লেন করতে পারবেন। এই জন্যই দেখবেন পৃথিবীতে যতদিন মুসলিমরা মানে মাইনরিটি, ওরা সারা জীবন ভিকটিম, আর যেই মুহূর্তে মেজরিটি হয় ওই মুহূর্তে ওরাই সবচেয়ে বেশি অপারেশন, ইভেন উইদিন দ্য মুসলিম কমিউনিটি। এটা আপনি দেখবেন, মানে তারা শুধু অপেক্ষায় থাকে কবে আমরা মেজরিটি হব। ইসলাম ও ফ্যাসিস্ট টানটা তো এমনি এমনি আসে নাই। তো এরা করলো কি, রাস্তার মধ্যে ওপেনলি মনে করেন গো টু হেল ব্রিটিশ পুলিশ, গো টু হেল ব্রিটিশ গভর্নমেন্ট, এবং তাকে জার্নালিস্ট ইন্টারভিউ করে বলতেছে যে আপনি কেন, কারণ একজনের 3-4 জনের মহিলার হাজবেন্ড গায়ের মধ্যে বোমা লাগায় ব্লো আপ করছে, তাদের এখন ফ্যামিলিকে ইনভেস্টিগেশনের জন্য নিছে, এটার বিরুদ্ধে ওরা নেমে গেছে। ফ্যামিলিকে কেন টর্চার করবে, সে তো ক্রাইম করে নাই, তার ফ্যামিলি তো এটার সাথে জড়িত না, তো ইনভেস্টিগেশন করবে না, এই জন্য তারা নেমে গেছে। তখন তাদেরকে বলতেছে বাট ইউ শুড রেসপেক্ট দ্য ল অফ দ্য কান্ট্রি। তখন আপনি বুঝেন পাবলিক মিডিয়াতে এখানকার লোকাল কমিউনিটি লিডার, মানে ওরা অলরেডি নিজেদের কমিউনিটি বানাইছে, লুটন নিয়ে বলতেছি, ডিরেক্টলি মিডিয়াকে বলতেছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ল অফ দ্য ল্যান্ড, অনলি দ্য ল অফ দ্য আল্লাহ ইজ রাইট। ইন্টারভিউ লাস্টে বলে ফেলছে এম আই গোয়িং টু হেল, এবং ওকে ডিরেক্টলি শেমলেসলি বলতেছে ইয়েস আই ক্যান সি ইউ আর গোয়িং স্ট্রেট টু হেল। তা আপনি চিন্তা করেন, আপনি আপনার ঘরে গেস্ট আসতে দিছেন, আপনি আপনার ঘরে একটা মানুষকে জায়গা দিচ্ছেন, সে এসে 2 দিন পরে এসে বলতেছে আমি যেটা বলতেছি রাইট, তুই যার নামে যাবি। তো আপনি এই জিনিসটা যখন করতে থাকবেন, আপনি ডেমোগ্রাফি চেঞ্জ করতেছেন, আপনি লিটারেলি বার্থ কন্ট্রোলকে ইসলামের ন্যারেটিভ দিয়ে, ইসলামে তো আসলে অনেক কিছুকে জাস্টিফাই করা যায় কারণ ওই ধরনের এলিমেন্ট আছেও কোরআন হাদিসে, আপনি বার্থ কন্ট্রোল বা পপুলেশন কন্ট্রোলকে হারাম বানাচ্ছেন, বানায়া মাস প্রোডাকশনে চলে যাচ্ছেন। কেন? ওই এরিয়ায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে হবে, এবং আপনি ন্যারেটিভ তৈরি করছেন যে ইহুদিদেরকে আমাদের হারাইতে হলে আগে আমাদের জনসংখ্যা বাড়াইতে হবে। ইটস এ ভেরি ওল্ড ন্যারেটিভ, এটা আমরা সবাই জানি, এটা আছে, এবং ওরা এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করছে। ওরা এখানে মনে করেন লোকাল কোর্টে যাওয়া বন্ধ করে দিছে, কোনো পারিবারিক ডিসপিউট শরিয়া কোর্টে যায়, যদিও শরিয়া কোর্টের রুলিং ইজিলি যে কেউ গিয়ে মেন কোর্টে চ্যালেঞ্জ করতে পারে। এখন কিভাবে মানুষ চ্যালেঞ্জ করবে? যেই মহিলা বাসার মধ্যে জামাইয়ের কাছে মাইর খাইতেছে বার্মিংহামে বসে, এই মহিলা তো মনস্তাত্ত্বিক ভাবে চিন্তা করতেছে যে ইহুদি খ্রিস্টানের কোর্টে যদি আমি যাই, যদিও ওটা সেকুলার কোর্ট, ইহুদি খ্রিস্টানের কোর্ট না, কিন্তু ওরা ওদের ব্রেন ওয়াশে ইহুদি খ্রিস্টানের কোর্টে যদি আমি যাই তাহলে তো পরকালে আল্লাহ আমাকে ছাড়বে না, তাহলে আমার জন্য বোধহয় শুধু শরিয়া কোর্টটাই অপশন। শরিয়া কোর্টে যাচ্ছে, শরিয়া কোর্টে গিয়ে আবার কি যেন মানে এদের শরিয়া সিস্টেমে যেসব হয় আর কি, এটা হাজবেন্ড না মারলে একটু শাসন করবেই, এটা ওইটা বলে। সবচেয়ে জঘন্য জিনিসটা বলি, এটা একদম এভিডেন্ট, আপনি এটা শুনে অবাক হয়ে যাবেন, বা হয়তো আপনি জানেনও, এরা পলিগামিটাকে কিভাবে করে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু বহু বিবাহ বা পলিগামি আইনগতভাবে ইল্লিগেল, আপনি চাইলেই বহু বিবাহ করতে পারবেন না, আপনি মুসলমান হন খ্রিস্টান, কারণ আইন তো আর ধর্ম দিয়ে হয় নাই। এরা করে কি, প্রথমে একজন মহিলাকে বিয়ে করে ওকে বলে দেখো এই সরকারি বিয়ের যে আইন এখানকার ব্রিটিশ আইন, এটা তো আর আসল না, আসল তো আল্লাহর আইন, তা আমরা ইসলামিক ভাবে তালাক করাবো না, মসজিদে তো আমরা বিয়ে করে রাখছি, আমরা তালাক করাবো না, আমি তোমাকে এই দেশের আইন অনুযায়ী তালাক দিব, তালাক দিয়ে দিলে তুমি সিঙ্গেল ওমেন হয়ে যাবা, তুমি তখন সিঙ্গেল ওমেন হয়ে গেলে তুমি ইউনিভার্সাল ক্রেডিটের আন্ডারে গভর্নমেন্ট বেনিফিটও পাবা, এতে তোমার যে লাভটা হবে, দিস ইজ দ্য এস্টাবলিশড মেকানিজম দে ফলো। তারা প্রথমে ডিভোর্স করাবে, ডিভোর্স করায় তারা চলে যাবে এখানকার বেনিফিটে, যে সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক, আই হোপ এটা কানাডাতেও আছে, ওয়েস্টার্ন আমেরিকাতেও আছে, আমি জানি না ওখানে কিভাবে মিস ইউজ করে, বাট ওয়েলফেয়ার স্টেট হিসাবে এখানে ইউনিভার্সাল ক্রেডিট আছে। এরা করে কি, তখন মানে সারা জীবন তো দেখায় যে আমি হাজবেন্ডের ডিপেন্ডেন্ট ছিলাম, হাজবেন্ড আমাকে ছেড়ে দিছে, আমার বাচ্চা আছে, এরকম করে
মনে করেন এই পরিবারের 5 জন বাচ্চা নিয়ে সেই মহিলা চলে যায় ইউনিভার্সাল ক্রেডিটে, সেই লোক আরেকটা বিয়ে করে তাকেও আবার তালাক দেয়, সেও চলে যায় ইউনিভার্সাল ক্রেডিটে। এরকম করে মনে করেন দায়ীরা একটা মুভমেন্ট চালু করছে, পপুলেশন মুভমেন্ট, একই ব্লাড, ইসলামিক ব্লাড ধরে রাখা। এক একজন দায়ীর 20 জন, মানে 9 জন, 10 জন, 20 জন, আমি হাইয়েস্ট শুনছি 35 জন নাকি আছে, এবং এটা একদম দায়ীরই ইন্টারভিউর কথা। তাহলে আপনি বলেন, আপনি একটা দেশে ওয়েলফেয়ার স্টেটটা রাখছে কেন? যে জেনুইন ভিকটিম যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আপনি পুরা এই সিস্টেমটার মনে করেন মানে 12টা বাজাবেন এই সিস্টেমের উপর, ঘাড়ের উপর চেপে। এগুলা তো পাবলিকেরই ট্যাক্স, আপনি নিজে থাকেন বেনিফিটে। আপনি চিন্তা করেন, আপনি কেন বলেন তো মানুষ রাস্তায় নামবে না? শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তকারী না হয় ইসলামিস্টরা, কিন্তু সাধারণ মানুষও তো রাস্তায় নামছে, কারণ করাপশনের বিরুদ্ধে তারাও বিরক্ত হয়েছে। শেখ হাসিনা যখন কওমি জননী হয়েছে, লিবারেল সেকুলারদের তখনও মেয়াজ খারাপ হয়েছে শেখ হাসিনার উপর, হয়েছে না? হ্যাঁ। তো জিনিসটা এরকম। তো আপনি প্রত্যেকটা জায়গায় ওরা এই জিনিসটা করতেছে, ওরা ভায়োলেন্ট হচ্ছে, ওরা গ্যাং কালচার করতেছে, কন্টিনিউয়াস ক্রাইম করতেছে। এবং বুঝেন সরকারি বেনিফিটের, আপনি চিন্তা করেন মানে কঠিন মুসলিম অধ্যুষিত এলাকা যেমন হোয়াইট চ্যাপেল ইজ কল্ড বাংলা টাউন, লুটন, বার্মিংহাম, চিন্তা করেন এগুলো হলো 100% না হলেও মানে 70-80% মনে করেন 70% রাফলি মুসলিম এরিয়া। এই জায়গাগুলো তো আপনি গেলে দেখবেন যে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে জুয়া খেলার তো অনেক দোকান থাকে, জুয়া খেলার দোকানে মনে করেন ভিড়ের কারণে আপনি ঢুকতে পারবেন না, এদিকে খায় বেনিফিটের টাকা, সেই বেনিফিটের টাকায় গিয়ে খেলেন জুয়া। মানে আপনাকে আমি যদি বলতে থাকি এদের এই হিপোক্রেসি, এবং এই কারণ জেনুইনলি কেউ তো আর কোনো অনেস্টি এথিক্যাল গাইডলাইনে নাই, ওরা হলো একটা ন্যারেটিভের ভিতরে আছে। আর ওয়াহাবিজম, সালাফিজম, ইট হ্যাজ বিকাম আ গ্লোবাল থ্রেট। এটা বাংলাদেশে মানে জামাত শিবিরকে আপনারা সবাই বলতেছেন, আসল ভিলেনটা তো দেখতেছেন না। আসল ভিলেন জামাত শিবিরের উপরে, আসল ভিলেন আহমদুল্লাহ, আসল ভিলেন রাজ্জাক বিন ইউসুফ, আসল ভিলেন আজাহারি, শফিকের যে বড় ভিলেন। এরা তো সবাই আবার এই জামাতেরই প্রোডাক্ট। আহমদুল্লাহ বলেন, যদি এখন লুঙ্গির তলায় চুপা, ওগুলো বিজনেস অ্যালায়েন্স, সবার এমওইউ আছে। ওরা ওই যে যৌথ জোট করতে দেখছেন না, এনসিপি আবার বলছে না আমরা নাই, এটা হলো অ্যালায়েন্স। বাট আপনার অ্যাকচুয়াল যে ড্যামেজটা যে কোনো কালচারের যারা করে তারা কিন্তু ওয়াহাবিস্ট এবং সালাফিস্ট। ইভেন আজকের সৌদি আরব, এই যে সাউথ ফ্যামিলির হাতে সৌদি আরবের ক্ষমতা, এরা যে হিউম্যান রাইট অ্যাবিউজ করে, কেন এত মুসলিমদের এত ভালো মানুষ তো বলে হাবিবি ইফ ইউ হ্যাভ মানি কাম টু দুবাই, ওয়াই? বিকজ দ্য দুবাই ইজ ভেরি পশ অ্যান্ড ভেরি ওয়েল এস্টাবলিশড কান্ট্রি, ইজন্ট ইট? আপনি চিন্তা করে দেখেন এতগুলা মুসলিম কান্ট্রির মধ্যে একমাত্র তুর্কি ছাড়া আর কোন মুসলিম কান্ট্রি কিন্তু কাউকে রেফিউজ দেয় না, অ্যাজাইলামও দেয় না, আশ্রয়ও দেয় না। তুর্কি দেয় বিকজ তুর্কিতে মানে একেপি আসার আগে, মানে এরদোগানের গভর্নমেন্ট আসার আগে তুর্কি ওয়াজ এ পিওর সেকুলার স্টেট। কামাল আতাতুর্কের হাতে এটা একটা সেকুলার স্টেট ছিল। এখন আবার ওর বাংলাদেশের মতো উল্টা রাস্তায় হাঁটা শুরু করছে, 50 বছর হাইট আবার উল্টা দিকে হাঁটা শুরু করছে। তুর্কিরও সেই অবস্থা। কিন্তু এই কারণে তুর্কি রেফিউজি নিছে। পৃথিবীতে মাত্র 2টা মুসলিম স্টেট যারা রেফিউজি একসেপ্ট করে ঠিক মতো, মানে মানে অফিসিয়ালি নিজের রেফিউজি না কিন্তু করছে। একটা হলো তুর্কি, একটা হলো বাংলাদেশ, কারণ 2টা সেকুলার স্টেট ছিল। এখন জিনিসপত্র উল্টা দিকে যাচ্ছে। তো প্রবলেমটা হলো এই জায়গায়, আপনি আসবেন ওয়েস্টার্ন কান্ট্রিতে এসে এগুলা করবেন, করে এইসব সালাফিজম, ইভেন সৌদি আরবের যে সাউথ পরিবারের হাতে ক্ষমতা দেওয়া, সৌদি আরবের এই যে সৌদি কেন্দ্রিক ইসলামিক যে একটা, এই যে বাংলাদেশে এতগুলা মসজিদ হইছে, দেখেন বাংলাদেশে কি এত মানে মসজিদের শহর, মসজিদের দেশে কি এতগুলা সরকারি মসজিদের, মডেল মসজিদের আদৌ কি বাস্তবিক দরকার ছিল? এগুলো হলো ভাই, আপনি যখন ইম্পিরিয়ালিজম করবেন, আপনার সাম্রাজ্যবাদ আনবেন, আপনাকে সব পাওয়ার দিতে হবে। সৌদি আরব বাংলাদেশে স্কুল করার টাকা দেয় না, মসজিদ করার টাকা দেয়। আফ্রিকাতে গেছিল, বুঝছেন, আফ্রিকাতে গেছিল মসজিদ করার টাকা দিতে। ওইখানে একটা তখন মানে ও এখনো আছে মিলিটারি ডিক্টেটর, ও বলছে আমার এখানে হাসপাতালের স্কুল দরকার, আমার মসজিদ দরকার নাই আপাতত। তুই হাসপাতাল স্কুল করার টাকা দিলে আমি নিতে রাজি আছি, নাহলে আমি নাই। কিন্তু হাসিনা তো নিল। তো এইভাবেই আপনি সাম্রাজ্যবাদ করবেন, কয়দিন সহ্য করবেন? তার রাস্তায় ওরা নেমে আসছে। আর ব্যাপারটা ইমিগ্রেশন কেন আসতেছে একটু শর্টলি বলে দেই, যেটা টপিকটা কেন এন্টি ইমিগ্রেন্ট বলতে আসতেছে। কারণ বিগেস্ট অফ দ্য মুসলিম পিপল আর কামিং ইন এ মানে ইললিগেল রুট। আপনি ইললিগেল রেট গুলো বুঝবেন, আপনার মানে ওয়েস্ট সাইড অফ আটলান্টিকে আপনার ধরেন মেক্সিকো দিয়ে বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো দিয়ে ঢুকতেছে। এইদিকে মনে করেন আপনার ওই যে বাংলাদেশে যেটাকে গেম বলে, ইন্ডিয়াতে একটা মুভি বানায় ফেলাইলো ডাঙ্কি। লিবিয়া থেকে ওরা বোটে করে ইটালি যায়, দেন ইটালি থেকে ইউরোপ ক্রস করে আবার ফ্রান্স থেকে বোটে করে এসে ঢুকে। এটাকে অনেকে টারজান ভিসা বলে। টারজান আমি তো জানি গেম বলে, গেম মারতেছে।
গেম মানে না, টারজান ভিসা মানে উইরা ধইরা যে তলা দিয়ে উপর দিয়ে মানে না, I বিভিন্ন feel সংগ্রামের very মাধ্যমে যাওয়া। হ্যাঁ এই লাইভ গুলো হ্যাঁ, খুব জি। আমি যেহেতু এখনো আপনার বিভিন্ন ধরনের আমি হিউম্যানিটেরিয়ান এবং কেস ওয়ার্কের সাথে ইনভলভ আছি, আই হ্যাড চান্স টু ইন্টারভিউ ফিউ পিপল যে তাদের জার্নিটা কেমন ছিল। ইটস এ ভেরি ইনহিউম্যান জার্নি। এটার পিছনে বড় আদম ব্যাপারী আছে যারা তাদেরকে ব্রেইন ওয়াশ করে ভুল স্বপ্ন দেখায় নিয়ে আসছে, এগুলো সব আছে। বাংলাদেশের মানুষদের জীবনমান দেখেন, সে পড়াশোনা করার পরে সে জানে যে বাংলাদেশের অবস্থা ভালো না, এবং ওই মানুষটা ওইখান থেকে ডিসিশন নেয় যে আমি গেম, ওই যে গেম বলে কেন, যে জীবন মৃত্যুর ঝুঁকি, সে জানে সে মারা যেতে পারে, সে জানে সে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পরে সমুদ্রে সে মারা যাবে। আপনি জানেন এই পুরো গেম বা হ্যাঁ। ডাঙ্গা ব্যাপারটার সাকসেস রেট কত আপনি একটা ইমাজিন করেন। এটার উপর 50-50 না বোধহয়। 12% সাকসেস রেট, তার মধ্যে 12% হলো যেটা আমার টার্গেটেড ডেস্টিনেশন তা না, 12% হলো মাঝখানের দেশ, কেউ কেউ লিবিয়াতে আটকায় যায়, কেউ কেউ তিউনিসিয়াতে আটকায় যায়, বাট 12% হলো মানে বেঁচে আছে। আপনি বুঝতেছেন না আমার পয়েন্টটা? না আমি বলছি দেখেন, আমি এটা ইনহিউম্যান, কিন্তু এই ডিসিশনটা কিন্তু নেয় বাংলাদেশে যারা আছে। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি জানি মাদারীপুর খালি হয়ে গেছে, শুধু এই লিবিয়া যাওয়া, লিবিয়া থেকে ইতালি চলে গেছে অনেকে। কেন নোয়াখালী? হ্যাঁ ইতালি গেল, নোয়াখালী আছে, চাঁদপুর আছে, জি আমার এরা কিন্তু জানে। হ্যাঁ দালালরা খুব ইজি বলে, গল্প বিশ্বাস করে। আরে ভাই, যে দেশের মানুষ 2025 থেকে 1400 বছর আগের সেই বস্তা পচা গল্প বিশ্বাস করে, তো সে তার চোখের সামনে লিবিয়ার গল্প বিশ্বাস করবে না কেমন? এইটাই আমি বলতেছি যে এই প্রবলেমগুলো কালেকটিভ, এবং তাদেরকে যখন নিয়ে আসে, দেখেন যারা এই ধরনের ব্রেন ওয়াশ হয়ে আসে, তারা কিন্তু এখানে এসব প্রোগ্রেসিভ কালচারটার প্রতি ওপেন হইতে পারে না। তারা তাদের ওই জিনিসটাকে নিয়ে আলাদা একটা কমিউনিটি তৈরি করে। আর এগুলা যেহেতু আপনার ওয়েলফেয়ার স্টেট, এখানে আসার পর তারা লিঙ্গুইস্টিক ব্যারিয়ারে পড়ে, তো স্টেট তাদেরকে ইন্টারপ্রেটার দেয়, ট্রান্সলেটর দেয়, সবকিছু দেয়। এইটাকে কেন্দ্র করে তারা মনে করেন ইসলামিক কমিউনিটি বানায়। আপনি চিন্তা করে দেখেন, লুটনের মতো একটা শহর মানুষজন দেখতে পাবে, ইটস অ্যারাউন্ড দ্য সাইজ অফ এ ঢাকা সিটি। ইউকের মতো জায়গায় লুটনের মতো একটা শহরে গত 20 বছরে 2টা মসজিদ থেকে 45টা মসজিদ হয়েছে, 14টা মাদ্রাসা হয়েছে। মানে ইজ ইট রিয়েলি রিকোয়ার্ড? মানে আপনি মাদ্রাসা দিয়ে তো মানে ইসলাম রিলিজিয়াস, আমি বললাম একটা মাদ্রাসা কমিউনিটি লাগলো, যে মনে করেন ওই যে পোপ, তারপর রাবার মতো আপনি ইমাম বের করলেন, কিন্তু সবাই আপনি ইমাম বানায় ফেলাবেন? সবাই যদি ইমাম হয়ে যায়, ফলোয়ার হবে কে? সোসাইটির ইকোনমি, এখানকার ইকোনমিটা তো চলতে হবে। আপনি আপনার কমিউনিটিতে আপনি তারপর কি শুরু করলেন? আগ্রাসন। দেখেন প্রত্যেকটা এলাকার একটা কালচার আছে, ঠিক আছে? এখানকার কালচার হলো মানে এখানে আপনাকে জোর করে কেউ শুয়োর খাওয়াবেও না, আবার আপনি শুয়োর কেউ খাইলে এটা একটা নর্মাল জিনিস। ভাই, গরুর মাংস ইন্ডিয়াতে আনকমন, কিন্তু বাংলাদেশের রাস্তায় গরুর মাংস কি আনকমন কিছু? আমার জন্য এটা, আমি ইসলাম চর্চা করি না, তারপরে গরুর মাংস আমার খুব পছন্দের খাবার রে ভাই, তাই না? আপনি কেরালাতে যান, আপনি এখানে এসে, আমি কেরালা বলতে হবে কেন, আপনি পশ্চিমের সবকটা দেশেই যারা ধরেন বিভিন্ন মানে ফুড ডেলিভারি বলেন, ফুডের সাথে রিলেটেড আর কি, আপনি ধরেন কোনো সুপার শপে কাজ করে, অথবা ধরেন সে কোনো রেস্টুরেন্ট, সে কিন্তু হিন্দু হইলেও আমি দেখছি যে হাত দেখে বোঝা যাচ্ছে এই ভদ্রমহিলা হিন্দু, কিন্তু তিনি কিন্তু বিফ বিক্রি করছেন। তার এটাই আমি বলতেছি আপনাকে। তো মানে প্রথম কথা হলো, আপনি যদি আপনার ভিতরে এইটুক ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, এইটুক ওপেননেস থাকতে হবে যে আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন। আপনি জানেন যে আপনি শুকরের মাংস যেখানে আছে ওই এলাকায় ঢুকবেন না, তাহলে আপনি ওই দেশে গেছেন কেন? আপনি দুবাই যাইতেন, তাই না? মানে কোশ্চেনটা কিন্তু এখানেই, প্রবলেমটা এখানেই শুরু হয়। আপনি যাবেন, জানবেন যে এখানে ব্রিটিশ কালচারের এসেনশিয়াল কম্পোনেন্ট হলো পাব। এটা হলো টাইপিক্যাল আমেরিকান বার বা ক্লাব না, কিন্তু পাব ইজ এ এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্রিটিশ কালচার। আপনি সামারে পাবে বসে, দিনের বেলা হলো পাবে বসে সোশ্যাল গ্যাদারিং করবেন, এটা হলো ওদের সোশ্যাল কনটেক্সটের কম্পোনেন্ট। এখানে পাবে মানে আমি দেখছি বাঙালিকেই নেশা করে মাতলামি সবচেয়ে বেশি করতে দেখছি যারা বাংলাদেশে করে, ব্রিটিশদেরকে এত করতে দেখি না। ওরাও ড্রিঙ্কস করে, মানে আমি দেখছি যারা হোয়াইট বা যারা রেগুলার ড্রিঙ্কস করে তারা মাতলামি ওইভাবে করে না, মানে মাতলামি করে মনে করেন ঘর বাড়ি ভাঙা শুরু করে না। আমি তো বাংলাদেশে মাতালি হলো ঘর বাড়ি ভাঙে। কালকে একটা কনসার্টে গেছি, বাংলাদেশে একটা ব্যান্ড, আমি নাম নিচ্ছি না, জায়গার নামও নিচ্ছি না, খুব ভালো কনসার্ট হয়েছে, কিন্তু ওইখানে যারা অ্যারেঞ্জ করেছে খুব ভালো একটা ক্লাবে, মানে কমিউনিটি হল খুব বড়, তাদেরকে 5-6 বার অ্যানাউন্স করতে হয়েছে যে ভাই প্লিজ পার্কিং এরিয়া যেয়ে কেউ মদ খাবেন না, তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের শো আয়োজন করতে পারবো না। আমি এই কানাডা আমেরিকায় কোনোদিন দেখি নাই কোনো মানে যারা নেটিভ বলবো না, হোয়াইট বলবো না, কিছু না, মানে যে যারা এখানে কালচারালি অনেক বছর ধরে থাকে তাদের কাউকে অ্যানাউন্স করতে দেখি নাই যে ভাই আপনি, বারবার বলতে হয়েছে যে আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা পার্কিং এ যে গাড়ির মধ্যে বসে মদ খাইতেছেন।
তো বাঙালি, ওখানে কিন্তু সবাই বাঙালি এবং 99% মুসলমান ওই 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 কনসার্টে যারা ছিল। তো এটা হচ্ছে আমার খুব লজ্জা লাগছে যে এই অ্যানাউন্সমেন্ট এলাকা বার্মিংহাম, লুটন, হোয়াইট চ্যাপেল, ওইসব জায়গায় জুয়ার দোকানে ঢুকার জায়গা পাবেন না, আপনি সিরিয়াল পাবেন না। বুঝতেছেন না? আপনি প্রমাণ চাই না? আমি চিন্তা করতেছি নেক্সট টাইম আপনার সাথে জয়েন্টলি আমি একটা ডকুমেন্টারি করব। আমি রিসেন্টলি বার্মিংহাম ঘুরে আসলাম, এবং এটা আমি এই হিপোক্রেসিটা দেশে বিদেশে যে ওরা এক, মানে সব জায়গায় যে এদের বৈশিষ্ট্যটা এক, এরা যে দ্বিচারিতার উপর বাঁচে, এটা দেখানো উচিত। কারণ মানুষজন, মানে অনেক মানুষ আছে এই দ্বিচারিতাটাকে নাইভ, দে আর সো নাইভ নট টু আন্ডারস্ট্যান্ড। আপনি প্লিজ এটা করেন। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ইউকেতে যে স্লোগান দেওয়া হচ্ছে হু দ্য ফাক ইজ আল্লাহ, ওইটা একটু শুনতে চাইছেন, ওটা একটু দেখাবো। এবং সাথে অনেকে প্রশ্ন করছেন আপনার ইউটিউব চ্যানেলের ব্যাপারে। আমি তার চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে। এবং এই যে ভিডিওটি দেখছেন, যেখানে এই ভিডিওতে যে প্রোফাইল থেকে আমি দেখাচ্ছি, এই যে আশফাকুর রহমান, ASHFAKOR রহমান বানান্ত যথারীতি, এই আশফাকুর রহমান আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। তার এই নামের স্পেলিং বোধহয় খুব ব্যতিক্রম, তো সেখান থেকে আপনারা তাকে যুক্ত করতে পারেন। আর আপনি যেটা বলছিলেন যে কেন এই গ্যাদারিংটা আর কি, যে তুমি জানো ব্রিটেনে এই জিনিসগুলো অ্যালাউড, এটা না, তুমি ব্রিটেন কেন গেছো? ওই যে ইসলাম শান্তির ধর্ম, তো তুমি তোমার দেশে নাই কেন, আমার দেশে কেন, যে আমার দেশে শান্তি নাই? আমরা একটু হু দ্য ফাক ইজ আল্লাহ একটু দেখি। কদিন পরে এরা তো ভালো মোহাম্মদরে চেনে না, কিছু হলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করে আলা আলা বলছে যে হুদা ফাক ইজ আলা। হ্যাঁ, দুদিন পরে এরা যদি জানে মোহাম্মদ কি ছিল, তাহলে এরা স্লোগান দেওয়া শুরু করবে। চার্লি আবদোর মতো হামলা আর কয় জায়গায় করবে? লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। মানে এটা কিন্তু শান্তিপ্রিয় পড়তেছিলাম, এর মধ্যে একজন দর্শক কমেন্ট করতেছে যে এরা রাইট ইসলামোফোবিক, মানে আমি প্রথমে টমি রবিনসনের কথা আপনারা বলতেছেন। টমি রবিনসন হলো এই লুটন শহরেরই একজন বাসিন্দা, যে সে নিজে ইমিগ্রেন্ট। আপনি মানে আমি জনগণকে, মানে আমি তার অনেক আইডিওলজির সাথে আমি একমত না। এই যে চার্লি কার্ক যে মারা গেছে, সে তো হোমোফোবিক ছিল, এটা আমরা সবাই জানি। আমি একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আমিও তার অনেক আইডিওলজির সাথে এক না, কিন্তু এইভাবে একটা মানুষকে মারার পক্ষ আমি কখনোই না ভাই। ওই যে একটা কথা আছে, আই উইল ডিফেন্ড ইউর ফ্রিডম অফ স্পিচ টিল মাই ডেথ, এন্ড অ্যাজ এ রেজাল্ট ওকে টিল ইউর ডেথ নাও ইউ আর ডেড। মানে প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে। তো ও ঠিক আছে, আমি এখন টমি রবিনসনের ব্যাপারটাও বলি, যে এই আন্দোলনটাকে ডাক দিছে, সে হলো লুটনে জন্মাইছে, সে নিজে ইটালিয়ান ইমিগ্রেন্টের ছেলে, ঠিক আছে। এই যে একটা ব্রডার টার্মে জিনিসটাকে আবারও বলি, এখানে ওই যে ইসলামিক একটা, আবারও ওই যে হোয়াইট ওয়াশের একটা জিনিস আছে। আপনি মানে এই আনফর্চুনেটলি এই সকল জায়গাগুলোতে মিডিয়াগুলো, ওয়েস্টার্ন মিডিয়াগুলো জাস্ট টু বি পলিটিক্যালি কারেক্ট। কারণ কি, মানে দেখেন রাজনীতি সব জায়গায় সে, আমি মানে প্রচুর ভোট তো দিন শেষে মুসলমানের কাছ থেকে পায় একটা সরকার, মানে ভোটার তো। আর ইউকেতে তো আপনি ইউ নিড টু বি এ সিটিজেন টু বি এ ভোটার। আপনি যদি এখানে কোনো সেটেলড ভিসায় থাকেন, লাইক আমিও কিন্তু ইউকেতে ভোটার, আমি কিন্তু ইউকের সিটিজেন না, কিন্তু আমিও কিন্তু ইউকেতে একজন ভোটার। শুধুমাত্র আপনি টুরিস্ট হলে ভোট দিতে পারবেন না, এই তো স্টুডেন্টও এখানে ভোট দেয়। তো প্রবলেমটা হয় কি, ভোটের কারণে অনেক কথা বলতে পারে না, তারপর আন্দোলনের কারণে অনেক কিছুকে তাদের বলতে হয়। এখন আসতেছি, এই যে কথাটা আসছে যে ইমিগ্রেন্ট, এই হোয়াইট ওয়াশটা কেন করতেছে জানেন? কারণ করতেছে মুসলিমদেরকে ইমিগ্রেন্ট হিসাবে আইডেন্টিফাই করে, মুসলিম আইডেন্টিটাকে সরায়ে পুরো ব্যাপারটাকে ইমিগ্রেশন দিয়ে চালানোর চেষ্টা করতেছে। তাহলে ফাক, হু দ্য ফাক ইজ, মানে প্রচুর ইন্ডিয়ান ইমিগ্রেন্টও তো আসে। হু দ্য ফাক ইজ, মানে আই মিন সরি, মানে ইউরোপের জন্য তো জুইশরাও ইমিগ্রেন্ট। হু দ্য ফাক ইজ মোজেস, অর হু দ্য ফাক ইজ কৃষ্ণ। Why not Krishna? Why not Vishnu? মানে you tell who the fuck is উল্লাহ or who the fuck is ওই যে আমরা বলি না জুজু। জুজু ইজ মানে জুজু কিন্তু একটা আফ্রিকান গড, কিলিমানজারো পর্বতের ওখানে একটা, যাকে মানুষ বাংলাদেশে জুজু বলে, ও কিন্তু জেনুইনলি একটা গড। দেন who why they are not saying who the fuck is জুজু, who the fuck is জিউস? ধর্ম তো পৃথিবীতে আরো আছে। এখন শুনেন, সব সময় ভিকটিম কার্ড, ওই যে এখন একদম মানে আনপপুলার একটা মানে এক্সাম্পল দিই, সবসময় সব জামাত শিবিরের দোষ বলে শেখ হাসিনা যে একটা বাঁচার চেষ্টা করতো, এই মুসলিমরা এই খেলাটাই খেলে। বুঝতে হবে সবকিছু ইহুদিদের ষড়যন্ত্র না আপনার বিরুদ্ধে। ইহুদিদের দুনিয়াতে অনেক কাজ আছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বাংলাদেশে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি বাঙালি মুসলিমদেরকে আহ্বান জানাই, পুরা মানে
80 থেকে 90% বাঙালি মুসলমান তার পুরা জীবদ্দশায় নিজের চোখে একটা ইহুদি দেখে না, মানে নিজ চোখে কোনো ইহুদি দেখার সুযোগই হয় না। কিন্তু চিন্তা করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইহুদি বিদ্বেষ নিয়ে মরে। আপনি চিন্তা করেন আপনাকে কিসের ভিতর দিয়ে মানুষ নিয়ে যায়। আমি বলতেছি না ইহুদিরা শুধু ইহুদি বিদ্বেষ, দেখেন এই যে পোলাপানগুলো কত বড় অকৃতজ্ঞ। এখানে একটা কমেন্ট দেখে, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, আমাকে অনেকেই বলেছেন আপনাকে নিয়ে নিয়মিত শো করতে, এটা আমার সৌভাগ্য বা আশফাক ভাইয়ের সময় পাওয়া গেলে। এবং এখানে একজন বলছে, দেখেন দ্য ফুটবল ট্রাইব, সে বলছে যে হিন্দুদের দেবতা দেখা যায় আবার খাবার খায়, খাবারের প্রয়োজন হয়, সে দেবতা ঈশ্বর বানানটাও লিখতে পারেন, ঈশ্বর কেমন হয়। এর পূর্বপুরুষ খুঁজে যারা হিন্দু ছিল, সে এসে এখন হিন্দুদের বিদ্বেষ শুরু করছে। অথচ যেই কাবায় একটা পাথরকে চুমু দিয়া মনে করা হয় পৃথিবীর সব পাপ, তার সারা জীবনের পাপ মোচন হয়ে যাবে, যেই পাথরকে বিশ্বাস করা হয় সে পাপ শোষণ করে কালো হয়ে গেছে, তাহলে সেই ইসলামের দরকার কি? যে হিন্দুদের মতো মাথা নেড়া করে সেলাইবিহীন কাপড় করে সাতচক্কর দেয় হিন্দুদের মতো করে, সেই 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 কাবাঘরে যাওয়ার দরকারটা কি? যেই ইসলাম বলে শয়তানকে পাথরের মর্যাদা দিয়া পাথর মারা, শয়তানকে পাথর মারতে হয়, সেই শয়তান আবার শয়তান কেমনে? সে তো একটা পাথর। মানে যে স্তম্ভ পূজারী, মূর্তি পূজারী, পাথর পূজারীরা আইসা আরেকজনের পূজারী বলতেছে, হা হা করতেছে, কত বড় গর্দব দেখেন। সে তার ইয়েটাই জানে না। আবার একজন এখানে আরেক পক্ষ দেখেন বলছে জাকির নায়কের এইডস রোগে আক্রান্ত। জাকির নায়ক, এই রিউমারটা অনেকেই ছড়িয়েছেন, এটা সত্য নয়। প্রথম কথা হচ্ছে সত্য নয়, আমি এটা ক্রস চেক করেছি। আর যদি কোন একটা মেডিকেলের একটা পেপারও ছড়াইছে, বাট আমরা ওনাকে পারে দেখেন, সে সেক্স করে এইডস হইছে, নট নেসেসারি সে ব্লাড নিতে গিয়েও এইডস হইতে পারে। আমি হইতে পারে, ইয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি। আর তার যৌনতা নিয়ে আমাদের সমস্যা থাকবে কোথায়? মানে তার যৌনতা নিয়ে তো তার যখন কন্ট্রাডিক্ট করবে তার ধর্মের সাথে, ভাই তাদের যৌনতা নিয়ে আমার সমস্যা আছে, কারণ তাদের যৌনতা তো ভাই 12 বছরের মেয়ের প্রতি, যে মেয়েটার এক্স্যাক্টলি আমি ওই জায়গাটাতে যাচ্ছি। আমার সমস্যা তো ওখানে ভাই। আশফাক ভাই, ইয়েস, যখন সে তার ধর্মে, সে একজন ধর্মজীবী দাবি করবে, সে তার ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করবে। যেমন 501 মামুনুল হক, সে বলে নারীদের দেখা যাবে না, ছোঁয়া যাবে না, বন্ধুর বউরি নিয়ে রিসোর্টে গেছে। আমরা এটা নিয়ে হাসাহাসি করছি। আমি বললাম ওই যে ওদের তো দেশের বিয়ে ম্যাটার করে না, ওদের কাছে ইসলামিক ভাবে আমরা একটা বুঝ পেয়ে গেছি না, এখন এটা দিয়ে সব করা যাবে। আমি দায়ীদের স্ট্র্যাটেজি শুনাইলাম না এখানে, মানে ডিভোর্স দিয়ে বউ, ওটা আবার এক এক বাসায়, ওরা তো সরকারি ভাবে তুমি 5টা বাসা, কারণ 5টা বউ 5 জায়গায়। তো তুমি তোমার স্ট্যান্ডার্ডে থাকো। তোমারে বলতেছে তুমি আমেরিকায়, তুমি ইউকেতে 2টা বিয়ে করতে পারবে না, তুমি একটা বউরে মেয়ে বানাই নিয়ে দিতেছো, তুমি তো বাটপার। তুমি করতেছো কি, তুমি শফি হুজুর ভারতের বিরুদ্ধে সারাদিন গালাগালি দাও, অসুস্থ হলে তুমি ভারতে চিকিৎসা করতেছো, তো আমি তো তখন বলবোই। তুমি এনসিপির গুন্ডারা বলতেছো দিল্লি না ঢাকা, ভারতে তুমি ইলিশ পাঠাইতেছো, আমি তো তোমার বলবোই তুমি তোমার জায়গা থাকো। এই যে ইসলামিকরা বলতেছো যে ইসলাম শান্তির ধর্ম, 15 বছরের রেকর্ড ভেঙে ফেলাইছে ইলিশ দিয়া। হ্যাঁ ভাই, তুমি বলতেছো যে ইহুদি নাসারা খারাপ, তুমি তার দেশে কেন? আবরারের ছোট ভাইটাও তো বুয়েটে পড়ে। আবরার আবার আমার ছোট ভাইয়ের ক্লাসমেট ছিল। আবরারের মানে ডিটেইলে না যায়, পার্সোনাল ডিটেইলসে, বাট আবরারের ছোট ভাইটাও বুয়েটে পড়ে। তো ওর স্বাভাবিক, যে ছেলেটা একটা পলিটিক্যাল সিচুয়েশনে তার ভাই হারাইছে, সে তার কাউন্টার পার্টের প্রতি একটু সিম্পেথাইজিং হবে। আমি ওকে শিবির ট্যাগ দিচ্ছি না, বাট হি সিম্পেথাইজেস দোজ এন্টি আওয়ামী লীগ শিবির ন্যারেটিভ। কিন্তু আমি তাকেই বলি, তোমার ভাই যে ইলিশ দেওয়া নিয়ে মরে গেছে, এই সরকার তার চেয়ে বেশি ইলিশ দিচ্ছে। এখন তুমি মানে কিছু একটা ভাইয়ের জীবনের প্রতি অনেস্ট হলে বলো। না, ওরা বাটপার বলবে না। আমাদের ঝামেলা তো এখানেই। আপনি বলতেছেন যে আমার ইসলাম শান্তি ধর্ম, আপনার দেশে আপনি নাই কেন বলতেছেন? আমার দেশে শান্তি নাই। আশ্বাস কোথায়? অমুসলিমের দেশে। অমুসলিমদের দেশে এসে আল্লাহ মারিতে আশ্বাস কেন? এখন তারা যখন আবার বলে হুদা আল্লাহ, হুদা ফাকিজ আল্লাহ, তখন বলতেছে আমার ধর্মে আঘাত দিচ্ছে, বেটা তুই আশ্বাস কেন? আশ্বাস যখন লুচ্চামি করিস কেন? না, ধর্মচর্চা আপনি করেন, আপনি তো ধর্মকে মানে আপনি এখানে ধর্মচর্চা করতে, আপনি লিটারালি সাম্রাজ্যবাদ নিয়ে আসছেন। আপনি লোকাল সবগুলাতে যে সকল দোকানে একটা কমিউনিটিতে, এখানে মানে ব্রিটিশ যে বললাম না, পাব আর বেকারি, দিজ আর মানে ভেরি হিস্টোরিক্যাল এলিমেন্ট অফ দ্য কালচার। এখানে আপনি ব্রিটিশ পাবে গিয়ে বলতেছেন এই এলাকায় এই অ্যালকোহল আছে, এই এলাকায় আমাদের নামাজের সমস্যা হয়, এইটার সমস্যা হয়, আইন করে আপনি গির্জার ঘন্টা বাজানো বন্ধ করে দিচ্ছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত মাইকে আজান বাজাই যাচ্ছেন। মানে এবং আপনি কমিউনিটিকে 5 ওয়াক্ত আজান দিয়ে এটাই ন্যারেটিভ দিচ্ছেন। আজান মানে কি, লিটারালি ট্রান্সলেট, যে আল্লাহ ছাড়া আর কোনো গড নাই, একমাত্র সেই রাইট গড। আপনি মাইকে সারাদিন নিজের সুপ্রিমেসি দেখাই যাচ্ছেন। এই যে আইডেন্টিটি পলিটিক্স, আপনি নিয়ে আসেন আইডেন্টিটি পলিটিক্স। আপনি তো ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতেছেন না, আপনি এখানেও মব করতেছেন। মব কি করতেছেন? আপনি এই জায়গায় তো আর মনে করেন গিয়ে মারামারি করবেন না, এই জায়গায় মনে করেন এলাকার 100 জন লোক গিয়ে কাউন্সিলে পিটিশন জমা দেয়, কারণ ওরা মেজরিটি হয়। তারপর গিয়ে কাউন্সিলে পিটিশন জমা দেয়। পিটিশনটা কি, এই এলাকায় হ্যাম বিক্রি হয়,
আমাদের অনেক মুসলিম মানুষজন চলাফেরা করে। ভাই, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পাবলিক প্লেসে ভিডিওগ্রাফি ব্লগিং করা এটা তো ওদের কনস্টিটিউশনাল রাইট, এটা তো আপনি ভায়োলেট করতে পারেন না। আপনি যখন পাবলিক প্লেসে প্রেজেন্ট হচ্ছেন, আপনি অটোমেটিক কনসেন্ট দিচ্ছেন যে আই কুড বি ভিডিওগ্রাফড বাই এনিওয়ান। বাংলাদেশে তো এটার কোনো লিগাল ক্লিয়ারিটি নাই, এই জন্য মনে করেন ওই যে বাংলাদেশে পাবলিক প্লেসে ক্যামেরা বাইর করলে চিল্লায় ওঠে না, আপনি আমার পারমিশন নিচ্ছেন। ভাই, পাবলিক প্লেসে মানে বেসিক হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল ইউএন হিউম্যান রাইটস সিটিজেন চার্ট এগুলো থেকে পড়ে না। বাংলাদেশ একটা সিগনেটরি, এই জন্য বাংলাদেশ কোনো আইন নাই, এটা গ্রে এরিয়া নিয়ে মানুষ চিল্লাচিলি করে। বাট এইসব দেশে অলরেডি আইন আছে। পাবলিক প্লেসে আপনি হাজির হয়েছেন মানে আপনি কনসেন্ট দিচ্ছেন আমি ভিডিওগ্রাফ হবো, হইতেই পারি, কেউ করলে করছে না করলে নাই। তা আপনি এই জায়গায় ইউকের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় আপনি চিল্লাইতেছেন, রাস্তায় একটা ব্লগার দেখে আপনি চিল্লাই উঠছেন আই এম এ ওমেন, হোয়াই আর ইউ ভিডিওগ্রাফিং মি। আরে ভাই, আপনি পাবলিক প্লেসে আসছেন, আপনাকে তো কত সিসিটিভি ক্যামেরা ভিডিও করতেছে। তা আপনি এটা নিয়ে তাকে ঘিরে ধরবেন, তারপর আপনি মেরে বসবেন। অস্ট্রেলিয়াতে আপনি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সামনে আপনি নিজে বেইলে মানে নিজে কিডন্যাপিং এবং এক্সটর্শন এবং চাইল্ড অ্যাবিউজের কারণে জেলে ছিলেন। আপনি ওয়েস্টার্ন ফেয়ার জাজমেন্টের উপর এই যে মানে খ্রিস্টানের যে বিচার ব্যবস্থা যেটা শরিয়া ভিত্তিক না, সেটার সুযোগে আপনি বেইলে বের হয়েছেন। এগুলো রিয়েল ঘটনা, রিসেন্টলি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে হয়েছে, ভিক্টোরিয়ান পার্লামেন্টের সামনে। আপনি রাস্তার মধ্যে আপনি মানে মানে রাইট, ঠিক আছে, ও রাইট ইনক্লাইন্ড মিডিয়া, আপনি তাকে মেরে বসবেন, তাকে থ্রেট দিবেন মেরে ফেলবো। এটা কেমন ধরনের ফ্রিডম, তাই না? তা আপনি এইটাই হলো প্রবলেম। আপনি দেখেন জিউইশরা একটা সময় পারসিকিউটেড হয়েছে, আমরা জানি। আজকে ইসরায়েল প্যালেস্টাইন তো অনেক সেন্সিটিভ টপিক। মানে ওই সময় মুসলিম ইহুদি, এক সময় ওরা ইহুদিদের রাষ্ট্র ছিল, পরে মুসলমানরাও আসছে, এক সময় কোএক্সিস্ট করছে। পরবর্তীতে কিং ডেভিড, কিং সলোমন এরা ছিল পারসিকিউটেড হয়ে, ওরা এই প্রথমে ইউরোপে গেছে, ঘুরতে 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 আবার এই জায়গায় ফেরত আসছে। জায়নিজম একটা পলিটিক্যাল আইডিওলজি, এটা আমিও মানি। কিন্তু খেয়াল করে দেখেন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে আর কোন রিলিজিয়াস গ্রুপের মধ্যে এত বড় কনফ্লিক্ট নাই, নিজেদের মধ্যেই আছে। যত দেখবেন কনফ্লিক্ট এরকম মানে ব্রুটাল ডেডলি কনফ্লিক্ট হয় মুসলমান ভার্সেস আদার, অথবা মুসলমানের মধ্যেই একটা সেক্ট ভার্সেস আরেকটা। সিরিয়াতে মনে করে মেরে ফেলতেছে, আপনার ধরেন সুন্নি সাপোর্টের যারা আছে তারা শিয়া মারতেছে, আলাউইদেরকে তো গণহারে মারতেছে। এগুলো তো মিডিয়াতে আসতেছে না, তাই না? একটু চেক মানে মিডিয়াতে আসে, অ্যালগোরিদম আপনার চোখে আনতেছে না। আমি আবারও মানে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, একটু অ্যালগোরিদমটা তো আসলে মানে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম একটু ট্রিকি। এগুলো সব মিডিয়াতেও আছে, কিন্তু আপনার অ্যালগোরিদম আপনাকে দেখাচ্ছে না। দিন শেষে ওই যে ওয়ান আইড হয়ে যাচ্ছি আমরা। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা একটা ওয়েস্টার্ন কান্ট্রি, আপনি আপনার ধর্মচর্চা করেন, বাট অন্যের উপর চড়ে বসার অভ্যাসটা ছাড়েন। অন্যের উপর আপনি চড়ে বসলে বিশ্বাস করেন এটি মানে এইভাবে যদি ওরা করতে থাকে, আই ডোন্ট সি ইট ইজ ভেরি লং। যেদিন মনে করেন মানে এই যে ইউরোপের কতগুলো কান্ট্রি হিজাব ব্যান করছে, খেয়াল করে দেখেন, আপনি আপনার পার্সোনাল পোশাক পরবেন, একটা স্টেটকে আপনার হিজাব ব্যান করা পর্যন্ত কেন যাইতে হয়েছে? কারণ আপনি হিজাবের নিচে লাগায় তারপর আপনি রাস্তার উপরে বলে উঠবেন আল্লাহু আকবার, তারপর দিবেন আপনি মেট্রো রেল উড়ায়া। তো ও কি আপনার মানে নিজের মানে ও ডেমোক্রেটিক ভ্যালুকে চ্যারিশ করে, নার্চার করে, ভ্যালু করে, প্রমোট করে, ফাইন। ও কি তার নিজের জীবন মানে জীবন বাজি রেখে আপনার ডেমোক্রেটিক রাইট এনশিওর করতে যাবে? আপনার ফ্রিডম অফ মানে চয়েস, আপনার এক্সপ্রেশন আপনি তার মানে আপনি মেরে ফেলতেছেন ভাই, জান নিয়ে টানাটানি। এই যে ইমিগ্রেশন বা এদের বিরুদ্ধে লাগছে কতগুলা, আপনি খেয়াল করে দেখেন, আমি মানে মিডিয়াতে আপনারা চেক করে দেখেন, ইউরোপে গত লাস্ট 1 to 2 ইয়ার কতগুলা ইমিগ্রেন্ট ইনভলভ ক্রাইম হয়েছে। এবং এই ক্রাইম গুলাতে আপনি নামগুলা দেখেন, আমি সরি, আমি এখন আপনি আমাকে ইসলামোফোবিক, অ্যান্টি ইসলামিক যা খুশি বলেন, মানে নাম্বার গুলো তো আমি ডিসাইড করি নাই। ওয়াই মোর দেন 80% পিপল আর মুসলিম? কেন মুসলিম ডাক্তার অপারেশন থিয়েটারে নার্সকে পাশে রেখে, সরি মানে পেশেন্টকে অজ্ঞানে এনেস্থিসিয়া পাশে রেখে পাশের রুমে চলে যায়, মানে পাশের রুমেও না সাইডে চলে যায় নার্সের সাথে এই জিনিসটা করতে? হ্যাঁ, কারণ গিয়ে দেখেন তার কাছে এটার একটা ইসলামিক ব্যাখ্যা আছে। ওই মেয়েকে তো আমি কবুল বলে বিয়ে করে নিয়েছি, মেয়ে তো আমার জন্য হালাল। ব্লাডি মানে বিগট এই জিনিসটা বুঝে না যে এখানে জিনিসটা এই হালাল হারামে না, জিনিসটা প্রফেশনাল দায়িত্ববোধে। আপনি অপারেশন থিয়েটারে পেশেন্ট রেখে চলে গেছেন এবং গিয়ে দেখেন না এর নামটা কি, আমি নাম বলবো না, ও একটা ইহুদি, যান আপনারা ইহুদিটার নাম জেনে আসেন, ওর অ্যাড্রেস জেনে আসেন। জি জি, আমরা 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 হযরতের চেহারাটা একটু দেখি। ও আছে আপনার কাছে? সরি, আবার জিজ্ঞায় মানে এই জিনিস যদি না থাকে তাহলে তো আর হইল না।
বাট ওকে, আমি একটু দেখাই, হ্যাঁ দর্শকদের একটু দেখাই। দর্শক আপনারা একটু চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব বটে। তো আচ্ছা, এই কোশ্চেন হচ্ছে যে ডক্টরের নামটা আপনারাই বলেন। হ্যাঁ, ডক্টরের নামটা আপনারা এখানে লেখেন, আমরা একটু দেখাই কমেন্টগুলো পিন করে দেখাবো। কিন্তু ডক্টরের চেহারাটা দেখাই দিলাম। এই ডক্টরটা নিশ্চয়ই ইহুদি। এখন বললেই তো বলবেন যে মুসলমান নাম হইলে কি খারাপ নাকি? আমরা খারাপ ভালো বলতেছি না, কিন্তু সেই লোক খারাপের মধ্যে 80% নাম মুসলমানের আসতেছে, রোগীকে অ্যাবান্ডন করে দিছে। জি, ডক্টরটার নামটা আপনারা একটু লেখেন জি, এবং শেয়ার করে দেন লাইভে। জি, আপনি কন্টিনিউ করেন আশফাকুর রহমান। তো এই জিনিসগুলা হইতেছে। তারপর আপনি মানে বাংলাদেশে আপনার মনে আছে ওই যে এই সরকারটা আসার পরে, আওয়ামী লীগ সরকার পরে বাংলাদেশে ওই যে নো বিফের এগেনস্টে কিছু আন্দোলন হলো না? বাংলাদেশে ট্রেডিশনালি কিন্তু কিছু নো বিফ রেস্টুরেন্ট আছে। আপনি যদি কখনো দিনাজপুরে যান, ওখানে নিউ হোটেল নামে খুবই রেপুটেড একটা হোটেল আছে। মনে করেন বাংলাদেশের চেয়ে ওই হোটেলের বয়স বেশি, ব্রিটিশ আমলের হোটেল, পাকিস্তান আমলের না, কিন্তু নিউ হোটেল। তাদের আবাসিক ব্রাঞ্চ আছে, রেস্টুরেন্ট, এবং খুবই ভালো খাবার, কোয়ালিটি খুবই ভালো। ট্রেডিশনালি কিছু নো বিফ এবং আমাদের হাইকোর্টে ছিল। তো বাংলাদেশে এরা কি করলো, মানে বিফ বাধ্যতামূলক করার জন্য রেস্টুরেন্টে, আপনার ভিডিও আছে কিন্তু এটার উপর, এইখানে ওরা কি শুরু করলো, এরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হইচই লাগাই দিল যে যেসব রেস্টুরেন্টে হ্যাম সার্ভ করে ওইসব রেস্টুরেন্ট আসলে ঠিক না। আগে ওরা মেজরিটি হয়, প্রথমে গিয়ে সারাদিন মনে করেন, আমি এখানে লিটারলি চিনি হাই স্কুলের বাচ্চাকে নিয়ে আসে, মানে কাজের সুযোগ দেয়। এখানে ম্যাক্সিমাম তো রেস্টুরেন্টের ব্যবসা করে, অ্যাপ্রেন্টিস বা কাজ শেখানোর জন্য নিয়ে আসে, এনে মনে করেন এদেরকে সারাদিন ইন্ডক্ট্রিনেট করানো শুরু করে। এবং সবচেয়ে স্কেয়ার্ড পার্ট, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনার বুঝতে হবে, একটা কেস আছে নরওয়েতে, ইন্ডিয়ান এক মহিলার আপন মার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে। পরে ওই মহিলা, এটার উপর মুভি আছে রানী মুখার্জির, কেউ যদি দেখতে চান। কেন বললাম, এইসব দেশে বাচ্চাদের মানে চাইল্ড ওয়েলফেয়ার ইজ ওয়ে বিগার দেন ইউর রিলিজিয়াস বিলিভ আর এনিথিং, বিকজ দে কনসিডার চিলড্রেন, মানে বাচ্চাদেরকে তারা জাতির ভবিষ্যৎ ভাবে। সুতরাং একটা বাচ্চার সিকিউরিটি এতটাই ইম্পর্টেন্ট যে আপন বাবা মা যদি বাচ্চার সিকিউরিটি, সেফটি এবং ওয়েলবিং এনশিওর করতে না পারে, তারা আপন বাবা মার কাছ থেকে বাচ্চা নিয়ে যায় এবং তাকে হয় ফস্টার সিস্টেমে দেয় বা কেয়ার সিস্টেমে দেওয়ার চেষ্টা করে। সেখানেও অনেক প্রবলেম আছে, আমি জানি, কেয়ার মানে ফস্টারদের প্যারেন্টস। বাট আপনি চিন্তা করেন, এরকম একটা দেশে আপনি আপনার লিটারেলি 2 বছরের 3 বছরের বাচ্চা, যেই বাচ্চার মানে মেয়ে বাচ্চার ক্ষেত্রে পিএমএস তো দূরের কথা, যেই বাচ্চার মনে করেন ঠিক মতো চুলটা বড় হয় না এই বয়সের কারণে, মানে এখনো ওই যে ছোটবেলার চুল ছোট রয়ে গেছে, তাকে আপনি এই ধরনের হার্ডকোর র্যাডিক্যাল প্রোটেস্টে নিয়ে যাচ্ছেন। নিকাব পরানো তো বাদই দিলাম, নিকাব তো পরাইছেন মানে ওই যে 2টা গার্বেজ বিনের পাশে, আপনি তাদেরকে নিয়ে যাচ্ছেন এইসব প্রোটেস্টে। তারপর ছোটবেলা থেকে একটা বাচ্চাকে আপনি শিখাচ্ছেন ফাক দ্য পার্লামেন্ট, ফাক দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ফাক দ্য ব্রিটিশ পুলিশ। তা আপনি চিন্তা করেন আপনার উপর কেন সোসাইটি খেপবে না? আপনি একটা বাচ্চার ভিতরে ছোটবেলা থেকে হেট্রেড ঢুকাবেন, একটা মানুষকে আপনি ছোটবেলা থেকে মেন্টালি সাবজুগেট করবেন, তারপর ও যখন বলবে আমি এটা চাই, তখন বলবেন এটা ওর ফ্রিডম অফ চয়েস। সিরিয়াসলি, আমি তো এখন পর্যন্ত কোনো ধরনের ওপেন আনকন্ডিশনাল এনভায়রনমেন্ট থেকে কাউকে বেরোয় বলতে শুনি নাই আমি আমার চোখ মুখ সব ঢেকে ফেলবো। কারণ একটা হিউম্যান সাইকোলজির বা ইন্টারাকশনের কমন ফান্ডামেন্টাল। চিন্তা করেন আজকের এই টক শোটা আমি যদি ক্যামেরা অফ করে শুধু অডিও বলতাম রেডিওর মতো, কতটুকু আপনাদের কাছে ভালো লাগতো? একটা মানুষ যার চেহারায় আপনি দেখেন না, বেসিক যার চেহারায় আপনি দেখেন না, সে আপনার মানে তার সাথে মানে সে আপনার সাথে কিভাবে মানুষের একটা ন্যাচারাল চয়েস হইতে পারে? আমি ধর্মীয় বিলিফ এগুলোতে এত ডিটেলে গেলাম না, এবং এটা ডিসক্রিমিনেটরি। আপনি পুরুষের জন্য কিন্তু সেম রুল মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আপনার, তাই না? যদি জিনিসটা ওরকমই হতো তাহলে বোথ শুড বি দ্য সেম। একটা নারীরও তো একটা পুরুষের চেহারা দেখে আকর্ষণ জাগতে পারে। তো এই জিনিসগুলা একটু আপনারা মানে এখন মানে মানুষজন শুধু দেখবেন আপনাকে আমাকে বলবে এই তোরা ইসলাম জানোস না, ভালো করে ইসলাম জান। আমি আপনাকে বলি ভাই, মানে এখানে শো অফ করার জন্য বলা না, আমি এটুকু বলতে পারি যারা আপনারা ইসলামটা চর্চা করেন আপনাদের চেয়ে বেটার আমি ইসলামটা জানি। শুধু পার্থক্য হলো আমি ওই একটা সার্টেন নেগেটিভের অন্ধ বিশ্বাস করি না। কোনো কিছুকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন মানে আপনি ওইটা জানেন, দিস ইজ এ ভেরি রং থিং। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি যে আপনারা আপনাদের ধর্মটাকেই জানেন, একটু অবজেক্টিভলি জানেন। ব্রেন ওয়াশ হয়ে যাওয়া, কয়টা আমল, অতিরিক্ত আমল কয়টা, কোনটা করলে কয়টা বেশি সোয়াব, এটাকে ইসলাম জানা বলেন। এটাকে বলে আপনি প্র্যাকটিস গুলো সম্পর্কে জানছেন, থিওরি গুলা জানেন, এই জিনিসগুলো সোসাইটিতে কিভাবে ফিট ইন করে, এগুলা কি বর্তমান ভ্যালুজের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা,
ইসলাম জিনিসটাই এরকম, এটাকে যদি আপনি পলিটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যান, আপনার মডার্ন পুরো সিস্টেম ফেল করে যাবে। আপনি খেয়াল করেন, আপনি যে বলেন শরিয়া আনবেন, আপনি শরিয়া দিয়ে আপনি শুধুমাত্র পলিটিক্স আর ইকোনমিক্স এই দুইটা জিনিসকে আপনারা অ্যাড্রেস করেন যারা শরিয়া প্রমোট করেন। আপনারা বলেন তো ইসলাম মানে ইসলামে আপনি খেয়াল করেন তো এই এরিয়াগুলো তো কেউ ডিল করে না। ইসলামকে বলেন তো ইসলাম গ্লোবাল পোভার্টি, তারপর ক্লাইমেট চেঞ্জ নিয়ে ইসলামের কি আইডিওলজি, এগুলো তো মডার্ন ইস্যু, এগুলো তো 1400 বছর আগে ছিল না। তাই কিন্তু ইসলামের কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো পলিসি নাই। বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিজাস্টার কি? ক্লাইমেট চেঞ্জ। কোথায় ইসলামের? এখন একবারটি বলবেন কোরআনে সব আছে। এই যে কয়েকদিন আগে রাশিয়াতে ক্যান্সারের ওষুধ বেরোইছে, ইসলামিক গ্রুপগুলো কোরআন থেকে রাশিয়ান বিজ্ঞানীরা 1400 বছর পরে গিয়ে আপনার ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে না? 1400 বছর লাগছে কোরআনের ভিতরে গিয়ে ক্যান্সারের ওষুধ পাইতে। এর মতো লেম যুক্তি দিয়ে নিজেদেরকে জোকার বানায়েন না। আপনারাই এই রাইটদেরকে মানে কষ্ট করে বিজ্ঞানীরা গবেষণা করে বানায়, তারপর আপনারা বলে বেড়ান কোরআন থেকে বানাইছে। ওয়েলফেয়ার স্টেট বানাইছে ব্রিটেনে, এই ইউকে তে চিন্তা করেন কত লুডিক্রাস দিস পিপল আর। এইখানে তারা ন্যারেটিভ চালাইছে যে ইউকে গভর্নমেন্ট তো কোরআন থেকেই এই ওয়েলফেয়ার স্টেটের ধারণা নিয়ে এখানে তারা ওয়েলফেয়ার স্টেট তৈরি করছে। আর কিছু এই জন্যই বললাম, মানুষের ক্রেডিট চুরি, হিপোক্রিসি, ভিকটিম কার্ড, মনে করেন চাঁদ নবী চাঁদ 2 ভাগ করে ফেলছে, যত রকমের লুডিক্রাস জিনিসপত্র। ভাই আর কি বলবো, সাইদির মতো একটা স্টুপিড মানুষকে চাঁদে দেখা যায়, এটা আবার বাংলাদেশের একটা স্ট্রং কমিউনিটি গ্রুপ এটা বিশ্বাস করে। আই ফিল সরি, আনফরচুনেট। এরা এক অসভ্য আর এক অসভ্যের সাক্ষী, বুঝছেন তো। আমাদের আর কি বলার, দেখেন। আচ্ছা, এই যে এই ডক্টর, সেই মহান ডক্টর, এগুলো এডিট করা যায় টাইপের, আসানবী পেয়ার টাইপের বদমাস, 501 মামুনুল টাইপের। দেখছেন নামাজ পড়তে পড়তে, হ্যাঁ ডেইলি মেল থেকে দেখাচ্ছে, একদম নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে। তো আল্লাহর এই বান্দার নাম ডক্টর সুহেল আঞ্জুম ফ্রম পাকিস্তান, যিনি কিনা তার পেশেন্ট রেখে অন্য কক্ষে যে আর নার্সরে সহবত করতেছিল নার্সের সাথে, যেমন ওই যে মিরাজে গেছিল না সেই লোক, গাধা এবং উটের পিঠে চড়ে। তার অনুসারীরা কান্দা মরে মাইর খেয়ে ঠিক পায় না, সেই ছোটবেলার পীড়িত চাস্তো বোনের বাসায় যাই আসে। আমি যারা একদম রিয়েলি ইসলামটাকে সিরিয়াসলি নেন, আপনাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট রেখে আমি কয়েকটা প্রশ্ন করি। এই প্রশ্নগুলো নিজেরা ভাইবেন, আমাদেরকে উত্তর দিতে হবে না। আপনারা উত্তর পাইলে কোনোদিন আমারে জানায়েন, আমিও একটা আনসার পাবো। আমার এই এতদিনের এই থিওলজি, ইসলাম নিয়ে এতদিনের একাডেমিক এন্ড প্রফেশনাল প্লাস পার্সোনাল ইন্টারেস্টের পড়াশোনার। বলেন তো, এই যে ইসলামিক নিয়ে আসবেন বর্তমানে একটা, যখন আপনি বলতেছেন এটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা, তার মানে কি এই ব্যবস্থায় আপনার সব ধরনের প্রবলেমকে ও অ্যাড্রেস করবে, ওর কাছে সেই মেকানিজম আছে। আপনি তো এখন নতুন কিছু বানাইতেও পারবেন না। ইসলামের মেথড কি? ইউ ক্যান নট ইন্ট্রোডিউস থিং ইনটু ইসলাম, বিদাত হয়ে যাবে, তাই না? এই হলো আপনার এক্সিস্টিং সেটআপ। আপনি বলেন এই এক্সিস্টিং সেটআপে ইসলামের কাছে অ্যান্সার আছে হাউ টু ডিল উইথ গ্লোবাল জিওপলিটিক্স? মদিনা সনদ দিয়ে আপনি জিওপলিটিক্স চালাবেন? এর চেয়ে শোনেন, যখন ইসলাম আসছে তখন ঠিক মতো চায়নাতে কি চলে তারা জানতো না, জাপানে কি চলে জানতো না, জানতো ওইখানে একটা চায়না নামে দেশ আছে, আমেরিকা নামক যে একটা একটা মহাদেশ আছে, এটাই ইসলাম জানতো না। ইসলাম শুধু ওটুকুই জানতো। এদেরকে কিভাবে ডিল করবেন সেই জিনিস কিন্তু ইসলামে এক্সপ্লিসিটলি নাই। এখন আপনি ইন্টারপ্রিটেশন দিয়ে ওই যে ক্যান্সারের ওষুধ কোরআন থেকে যদি বানান, সেটা ভিন্ন আলোচনা। আচ্ছা, যেরকম ওই যে সুদ ব্যবস্থা বা ব্যাংকিং নিয়ে তো ইসলামে খুব ডিটেইলড আছে, ব্যবসা নিয়ে। হাওয়ালা তো ইসলামিক ভাবে একটা বৈধ, মুসলমানরাও। আরেকটা জিনিস হলো, ব্রিটিশ এখানে কেন হবে না? এই দেশে প্রত্যেকটা মানুষ থাকে হলো বেনিফিটে, ব্ল্যাকে গিয়ে কাজ করে, ব্ল্যাকে হলো ওই যে ক্যাশ ইন হ্যান্ডে কাজ করে সেই টাকা আবার হাওয়ালা করে বাংলাদেশে পাঠায়। আমি আবার একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই যে এটা তো গুনাহ হইতেছে না আপনার? সে আমাকে বুঝাইলো যে দেখেন, ইসলাম তো আমি তো পরিশ্রম করে টাকা নিচ্ছি, এই ব্রিটিশ সরকারের ট্যাক্স তো আমার উপর ইসলামিক ভাবে বাধ্যতামূলক, ফরজ না। এই ট্যাক্স আমি দিলেও কি না দিলেও কি, কারণ ল অফ দ্য ল্যান্ডের জন্য আমি বাধ্যতামূলক না। এবং আমি তো এই টাকা হাওয়ালা, আর হাওয়ালা পদ্ধতি, আমি হাওয়ালা তো ইলিগেল, কিন্তু ইসলামে তো হাওয়ালা লিগেল। কন্ট্রাডিকশন গুলো দেখেন। হাওয়ালা মানে কি? ওই যে হুন্ডিতে টাকা পাঠানো। অ্যাকচুয়ালি এই মেথডটা আবিষ্কারী আরব ব্যবসায়ীদের। এই হুন্ডি যে মেথডটা, দিস ইজ ইনভেনশন, দিস দ্য মোস্ট ইনফেমাস ওয়ে অফ মানি লন্ডারিং, দিস ইজ ইনভেন্টেড বাই। বাট এখন ইহুদিরা মানি মেকিং বা ব্যাংকিং আবিষ্কার করছে, চুরি আবিষ্কার করছে। না, আমি এটাকে চুরি বলবো না, আমি এটাকে একটু অবজেক্টিভলি বলি। আমি মানি, কিন্তু ব্যাংকিং ছিল না,
তো এটা খুব একটা ভালো মেথড ছিল ওই সময়ের জন্য। মানে এখনো 1400 বছর আগে আটকায় থাকলে তো সমস্যা। না, আমি যেটা বুঝি, হ্যাঁ, আপনি যেহেতু দেশের বিশ্বাস করেন, সীমানায় বিশ্বাস করেন, পাসপোর্টে বিশ্বাস করেন, সেহেতু আপনি আপনার টাকাটা রাইট চ্যানেলেই পাঠাবেন। যদি না পারেন কোনোভাবে, মানে এমন কোনো বাধ্যবাধকতা, রাইট চ্যানেলে পাঠাইলে আপনার যাকে পাঠাবেন তার জীবনের ঝুঁকি আছে, আপনার টাকা পাঠাইছেন উদ্দেশ্য সৎ, সেই ক্ষেত্রে আপনি যদি এই আইন বিরোধী কাজটা করেনও, ধরা পড়লে আপনি বলতে পারবেন যে ভাই আমার কোনো উপায় ছিল না, আমি ভারতে থাকা অবস্থায় অবৈধ ছিলাম, আমার পক্ষে বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠানো সম্ভব ছিল না। কেউ মাঝে মাঝে 2-4-5 হাজার সামর্থ্য থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য কোনো জায়গায় বৈধভাবে টাকা পাঠানোর কোনো সিস্টেমই নাই। আছে, সময় সাপেক্ষ, ইয়ের সাপেক্ষ। আমার যেহেতু বৈধতা ছিল না, এগুলা যে কি হ্যাকটিক। আমি তো ইন্ডিয়াতে প্রায় 1.5 বছর ছিলাম। ইটস ভেরি ডিফিকাল্ট। আই ইউজড টু ওয়ার্ক দেয়ার। ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে টাকা পাঠানোটা খুব টাফ। তো শোনেন না, এখন আমি যেহেতু 2-4-5 হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে হইলো, এটা যেহেতু একজনের জীবন লাইফ সেভিং, আমাদের অনেক অ্যাক্টিভিস্টরা বিপদে, তখন আমাকে হুন্ডি করে পাঠাইতে হইতো। কিন্তু যেদিন থেকে আমি বৈধতা পাইছি, আমার মনে হয় না একটা টাকা আমি কারোর হুন্ডি করে পাঠাইছি, কারণ আমি এই টাকাটা প্রপার চ্যানেলে যদি আমার দেশে যায়, আমার ব্যাংক জানবে কত টাকা ঢুকছে, এবং এই টাকাটা পাচার হয় কিনা সেটাও জানা যায়। যখন হুন্ডিতে পাঠানো হয়, ওই টাকার কোনো মা বাবা থাকে না, এবং গভর্নমেন্টকে আপনি ট্যাক্স, গভর্নমেন্ট যে পাইতেছে না, আপনি যে দেশ থেকে পাঠাইতেছেন সেই দেশেও আপনি ক্লিন না, আপনি তো অবৈধভাবে পাঠাই দিলেন। বাট ক্যাশে কাজ করাটার পক্ষে আমি না। আপনি অবাক হয়ে যাবেন, এরা এইখান থেকে এইভাবে মনে করেন সিস্টেমের লুপহোলের মাধ্যমে এই ইলিগাল ইনকামটা দেশে পাঠায়, দেশে বাড়ি করে, দেশে মসজিদ করে, মাদ্রাসা করে। ভাই আপনি তো সাধারণ শ্রমিকদের কথা বলতেছেন। শোনেন না, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গেছিল লন্ডনে, ওকে ওখান থেকে রিপোর্ট করা হয়েছে। এই যে আব্বাসি গেছিল লন্ডনে, ওরা ওইখান থেকে, হ্যাঁ, এমনকি মিজানুর রহমান আজহারি যাওয়ার আগে দুবাই এয়ারপোর্ট থেকে রিপোর্ট। এখন দেখেন এই লোকগুলা ওইখানে যায় মসজিদ থেকে টাকা তুলে, টাকাগুলো নেয় কেমন জানেন? হুন্ডির মাধ্যমে। হ্যাঁ, তার লোক আমারে বলছে, আমারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক বলছে। পাঠাইতে পারবে না, সে তো এই দেশে, আপনি সে তো ভিজিটর, তার তো কোনো ফান্ডিং এক্সেস নাই। আমি বাংলাদেশের মতো কিন্তু ইউকেতে সিস্টেম না। বাংলাদেশে যেরকম $12,000 প্রতি বছরের লিমিট করে দেওয়া আছে না, যে বাংলাদেশ থেকে আপনি $12,000 পাসপোর্টে এন্ডোর্স করে শুধু বাইরে পাঠাইতে পারবেন, অনলাইন শপিং বলেন বা, ইউকে কিন্তু এই লিমিটটা নাই। আপনি ইফ ইউ আর এ লিগ্যাল ওয়ার্কার, ইউ ক্যান সেন্ড অ্যাজ মাচ অ্যাজ রেমিটেন্স অ্যাজ ইউ ওয়ান্ট লিগ্যালি। তারপরে কেন ইলিগাল পাঠাইতে হয়? বাংলাদেশ থেকে হুন্ডি পাঠানো অর্থ আমি বুঝলাম, লিমিট আছে, এই আছে। এখানে কেন ইলিগাল? কারণ আপনার সোর্স অফ ইনকামটা লিগাল। প্রবলেমটা হলো আপনি ক্যাশে কাজ করতেছেন, এই করতেছেন না, আপনি ক্যাশে কাজ করতেছেন কি বলে? আপনি জবলেস, আপনি দেখাইছেন আপনার লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে, আপনার মেন্টাল হেলথ প্রবলেম আছে, আপনার হার্ট অ্যাটাক আছে, এইসব রোগ বালাই দেখায়া আপনি এখানে গভর্নমেন্টের কাছ থেকে পয়সা নিতেছেন, বেনিফিট নিচ্ছেন, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি নিচ্ছেন, ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছেন, হাউজিং নিচ্ছেন কাউন্সিল থেকে নিয়ে, তারপর আপনি সেই টাকা আবার মানে ব্ল্যাকের টাকা দিয়ে বাংলাদেশে 3 তলা বাড়ি করতেছেন, মসজিদ করতেছেন। আমি যদি ভুল বলে থাকি, আসেন কেউ একজন মানে কাপড় চোপড় থাকবে না ভাই। এইসব জিনিস দেখে যারা জেনুইনলি এই দেশে এসে ভালো কিছু করতে চায় বা বাইরে এসে জেনুইনলি পরিশ্রম, তাদের 12টা বাজাচ্ছে। এবং এরাই দেখবেন মসজিদের ইমাম। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমি শিওর পাকিস্তান, কানাডা, আমেরিকা মানে এক্সেপশনাল হওয়ার কথা না, ইভেন অস্ট্রেলিয়া তো আমি দেখছি। আপনি দেখবেন এতগুলা মুসলিম দেশ আছে না, কিন্তু মসজিদ কমিটির লিডার দেখবেন হয় বাংলাদেশ নাহলে পাকিস্তান। আপনি আমার মানে ইউ টেক দিস ফ্রম মি, ইয়েমেন থেকে আপনি পাবেন না মসজিদ কমিটির হেড। মসজিদ কমিটির হেড বাংলাদেশ বা পাকিস্তান। কারণ কি? নো, এগেইন মানি, জাকাত ফান্ড। আচ্ছা, এখানে তো সরকারের মতো জাকাত ফান্ড নাই। জাকাতের পুরা নেটওয়ার্ক, জাকাত ফিতরার পুরা নেটওয়ার্ক চলে হলো মসজিদ সেন্ট্রিক, ইসলামিক সেন্টার সেন্ট্রিক। এই টাকাগুলা সব ওখানে উঠে, মানে ওইখান থেকে চুরি। এখন এগুলা ওরা তো হক মনে করে, কি বলবো। জি, অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় জানলাম। আবার যদি একটু শেষে এবার জাস্ট আমি কনক্লুশন দিয়ে দিচ্ছি। তো এই যে এত কিছু, এবার আপনি বলেন কেন আপনাকে ঘৃণা করবে না মানুষ? তো শুধু শুধু ভিকটিম কার্ড প্লে করার আগে লুক এট ইয়োরসেলফ ইন দ্য মিরর, হোয়াট ইউ বিন আপ টু। এটা জাস্ট আমি নিজেকেও দেখার চেষ্টা করি যে আমি একটা জিনিস বলতেছি, আমি কতটুকু করতেছি, তাই না? এনিওয়ে, লেটস মুভ ফরওয়ার্ড ভাই। হ্যাঁ, আমারও এই প্রশ্ন, ওয়াই পিপল আর শাউটিং হু দা ফাক ইজ আল্লাহ, এই প্রশ্নটাও আপনার এটা দিয়ে আপনি শেষ করেন। আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আপনি অনেকগুলো ফ্যাক্ট তুলে ধরেছেন আমাদের কাছে। না, হু দা ফাক ইজ আল্লাহ, আল্লাহ ইজ আ কনসেপ্ট, ইজ আ নেম অফ আ ইসলামিক গড,
যাকে সাইনবোর্ড টানায়া মানে যা খুশি তা আপনারা করে যাচ্ছেন, এবং এই যে আপনাদেরকে মানে এটা হলো এই যে একটা প্রহসন এবং ধোঁকা হচ্ছে এই আল্লাহর নাম দিয়ে। এই আল্লাহ শব্দটাকে মনে রাখবেন, ইটস আ কনসেপ্ট, গড, কুরআন ইজ এ বুক। এই বই উঠে এসে কারো গায়ে হাত তোলে না। আপনারা যেভাবে এই ইসলামকে আল্লাহকে ডিফাইন করবেন, মানুষ সেভাবেই আল্লাহকে চিনবে, মানুষ সেভাবেই কোরআনকে ধরবে। কোরআনে কি লেখা আছে শোনেন ভাই, এত মানুষের এত ঠেকানা গিয়ে কোরআনের ভিতরে কি লেখা আছে ওইটারে আবার আপনার মতো করে ইন্টারপ্রিটেশন করতে। আপনি রাস্তায় এসে কিভাবে কোরআনের আচরণ আপনি দাবি করেন 100% আপনি কোরআন শরিয়া মতো জীবন চালান,